ঠাস ঠাস করে থাপ্পড়ের শব্দ পেয়ে আবিদা পেছনে ঘুরে তাকিয়ে দেখে আদিত্য রহমান একটা ছেলেকে মারছে। আদিবা কিছু বুঝে ওঠার আগেই আদিবার গালে দুটো থাপ্পড় মেরে দিল। আদিবা নিজেকে সামলাতে না পেরে মাটির উপরে পড়ে যায়। আদিত্য রেগে চোখ দুটো লাল হয়ে গেছে। আদিত্য রাগান্বিত সুরেই বলল, বিয়াদব মেয়ে, নিজের শরীর দেখে খুব ভালো লাগছে তাই না? মানুষকে কি বোঝাতে চাচ্ছিস? নিজের শরীর দেখিয়ে তুই যে সুন্দর সেটা প্রমাণ দেখাচ্ছিস? তুই আসলে ফর্সা, বাট তুই সুন্দর না, তুই হইলি কুৎসিত মহিলা, বুঝলি? তোকে যদি আর কোনো দিন এই ভার্সিটিতে পেট ভরি করে আসে দেখেছি তো তোর খবর আছে বলে দিলাম। আদিবা আদিত্যর কথাগুলো শুনে নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আদিবা ভাবতেও পারেনি আজ প্রথম কলেজে এসে এভাবে অপদস্থ হতে হবে। আদিবা আদিত্যকে কিছু বলার আগেই আদিত্য রেগে ওখান থেকে চলে যায়। আদিবার বেস্ট ফ্রেন্ড রাইসা আদিবার হাত ধরে তুলে বলে, ওই লোকটা আমাকে এত বাজে ভাবে কথা বললো, পুরো ক্যাম্পাসের সামনে আমাকে অপমান করলো, আর তুই বলিস কান্না করবো না? আর আমি নাকি সবার সামনে প্রমাণ করতে এসেছি আমি নাকি সুন্দর। আচ্ছা তুই বল, আমি কি ওইরকম মেয়ে? আমি ওই ছেলেকে ছাড়বো না, আমাকে অপমান করা, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। না, আমি আজ ক্লাস করবো না, আমি এখনই বাসায় যাব। আমি ভাইয়াকে বলে ওকে যদি মার না খাওয়াই আমার নামও আদিবা না। আদিবা কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে আর সারা রাস্তায় কান্না করতে করতে যায়। এদিকে আদিত্য রেগে ক্লাসরুমে বসে আছে। রাকিব আদিত্যের দিকে তাকিয়ে বলল, এত রেগে যাচ্ছিস কেন? মেয়েটাকে ভালো করে বোঝালে পারতি। হুট করে এভাবে মারাটা কি ঠিক হয়েছে বল? যা করছি একদম ঠিকই হয়েছে। ফাজিল মেয়ে, পেট দেখিয়ে ড্রেস পরে আসা, আর ছেলেরা কিছু বললেই তখন ছেলেদের দোষ, তাই না? আমি যা করেছি ভালো করেছি, শুধু ছেলেগুলো মার খাবে কেন? ওরও খাওয়া উচিত। ওকে ঠিক আছে বুঝলাম, এখন রাগ কম কর, ক্লাসে মনোযোগ দে, স্যার আসছে। আদিত্য ক্লাসে মনোযোগ দিতে লাগলো। আদিত্য বারবার কেন জানো আদিবার কান্না মাখা মুখটা চোখের সামনে ভেসে আসতে লাগলো। আদিত্য বারবার মাথা ঝাঁকিয়ে ভাবতে লাগলো, ধুর, বারবার কেন যে মেয়েটার মুখটা ভেসে আসে? না, আদিত্য ওই দিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে মনোযোগ দে। আদিত্য আবারও মনোযোগ দিতে গিয়েও বারবার ওর কথাই মনে পড়ছে। আদিত্য অনেক কষ্টে ক্লাসটা করে বের হয়ে গেল। আদিবা বাসায় গিয়ে ভাঙচুর করতে লাগলো। আদিবার ভাইয়া বুঝতে পারছে না কেন এমন করছে। আদিবার ভাই ওকে শক্ত করে ধরে বলল, বোন আমার, কি হয়েছে? কে কি বলেছে আমাদের বল, আমি ওকে দেখে নেব, বল একবার আমাকে। কিছু হয়নি, তোমরা চলে যাও, আমি আমার প্রতিশোধ নিব। ওকে আমি ছাড়বো না, তোমরা প্লিজ আমাকে একা থাকতে দাও। আদিবা চিৎকার করে বলতে আদিবার ভাই আরো কিছু বলল না। সবাই বের হয়ে গেল। আদিবা রুমে বসে একা একাই ভাবতে লাগলো, মিস্টার, আমি তোমাকে ছাড়বো না। আমাকে সবার সামনে অপমান করা, আমি তোমাকে এমন ভাবে ভাসাবো, আমি যেভাবে অপমান হয়েছি এর থেকে দ্বিগুণ অপমান তো আমি তোমাকে করব। আদিবা অনেকক্ষণ ভেবে ওর ভাইয়াদের ডাক দেয়। ওর ভাইয়ারা আদিবার ডাক শুনে দৌড়ে রুমের ভেতর আসে। বোন কি হয়েছে? ভাইয়া, আমি বিয়ে করতে চাই। আমার একটা ছেলেকে অনেক পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমরা যদি আমাকে ওকে নিয়ে এসে না দাও তাহলে আমি আত্মহত্যা করবো। না বোন, এসব কি বলিস? তুই আমাদের চোখের মণি, তুই কিছু চেয়েছিস সেটা আমরা দেই নাই, সেইটা কি কখনো হয়েছে? তুই ছেলেটার ঠিকানা দে, এখনই আমরা যাব। আমি ছেলেটার ঠিকানা জানি না। তাহলে ছেলেটার ছবি দে, আর ওর নাম কি সেটা বল। আমি কিছুই জানি না, ওর নামও জানি না, ওর ছবিও নেই আমার কাছে। তাহলে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা তোমরা যাও, আমি ওর সবকিছু বের করে তোমাদের দিব। আচ্ছা। আদিবার বড় ভাই আচ্ছা বলে। আদিবার বড় ভাই কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর কিচ্ছু না বলে ওরা তিন ভাই বের হয়ে গেল আদিবার রুম থেকে। আদিবার পরিচয়টা দিয়ে দিই। আদিবার এই দুনিয়াতে আপনজন বলতে শুধু ওর তিন ভাই, আর কেউ নেই। আদিবার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আদিবা সেই থেকে তিন ভাইয়ের কাছে বড় হয়েছে। আদিবা ছোটবেলা থেকে অনেক জিদ্দি আর রাগ বেশি। যা একবার চায় সেটাই তাকে দিতেই হবে। যাই হোক, আদিবার রুমে বসে সবকিছু ভাবতে লাগলো, কিভাবে আদিত্যকে ওর মায়ার জালে ফাঁসাবে। আর এদিকে আদিত্য নদীর পাড়ে বসে থেকে পাথর ছুঁড়ছে আর ভাবছে, মেয়েটাকে আসলেই ওভাবে না মারলেও পারতাম না। ঠিক করেছি, প্রথম কলেজে এসেছে, এত বেহার মতো আসতে হবে কে? আদিত্য ভাবতে ভাবতে এখানে বসে থেকে সন্ধে হয়ে যায়।
আদিত্য উঠে ওর বাসায় চলে যায়। বাসায় গিয়ে আদিত্য দেখে ওর বাবা কাদের সাথে যেন কথা বলছে। আদিত্য দেখতে পেল ওর বাবা অনেকটা রেগে গেছে। আদিত্য দূর থেকেই লক্ষ্য করলো সব। লোকগুলো একজন ওর আব্বুর কলার ধরে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলেই চলে গেল। আদিত্য একটা টেক্সট করে দিল। আদিত্য রুমে ঢুকে ওর বাবাকে বলল, আব্বু, তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে খেতে আসো। ওকে। আদিত্য রুমে চলে গেল। আর একটা টেক্সট আসলো। আদিত্য ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল। ড্রেস পরে আবার নিচে চলে গেল। আব্বু, আমি একটু বের হচ্ছি, তুমি রাতে খেয়ে নিও। আর শোনো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আজ আবার আমার জন্য অপেক্ষা করো না। আদিত্য, তোমাকে বাড়িতে একটা মিনিট পাওয়া যায় বলো তো? সারাদিন বাইরে থাকো, আব্বুকে কিছু সময়ও তো দিতে পারো। আমার বয়স হয়েছে তো নাকি? অফিস থেকে এসেছো যে কারোর সাথে একটু মন খুলে কথা বলবো, সেটা পর্যন্ত হয় নাই। আব্বু, তোমার কি সত্যি কথা বলার মানুষ দরকার? হ্যাঁ, কিন্তু তুমি আমার সাথে কথা বলার সময় তো পাও না। আব্বু, তাহলে একটা কাজ করো, একটা বিয়ে করে ফেলো। তাহলে কথা বলার মানুষও পাবে আর পাশে থাকার মানুষও পাবে। আদিত্যর আব্বু যে পানি খেতে যাবে সাথে সাথে বিষম খেলো। রেগে আদিত্যকে স্যান্ডেল ঢিল মারলো। আদিত্য ক্যাচ ধরে বলল, কি হলো? আমি তো ভালো কথাই বললাম। আগে বিয়ে করো নাই, আমি ছোট ছিলাম তার জন্য, বাট এখন তো বড় হয়ে গেছি, তাই না? মার খাবে তুমি। আমি আগেই বিয়ে করি নাই, আর এই বুড়ো বয়সে এসে বিয়ে করব? হ্যাঁ, বিয়ের কথা যখন উঠলই, একটা কাজ করি, তোমাকে বিয়ে দিয়ে দিই, অন্তত বউয়ের টানে বাসায় থাকবে। ওইসব মাথায়ও নিয়ে এসো না। আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আমার এইসব বিয়ে টিয়ে ভালো লাগে না। আমি যেমন সিঙ্গেল এসেছি, এইটাই বেস্ট আছে। বিয়ে করলে খালি প্যারা আর প্যারা। আচ্ছা আব্বু, শোনো, আমার কথাটা ভেবে দেখো। আমি এখন যাই। সত্যি, একটা বিয়ে করলে তোমারই ভালো হবে, দেখো। আদিত্যর আব্বু আবারও ঢিল মারতে যাবে। সাথে সাথে আদিত্য দৌড়ে পালিয়ে যায়। আদিত্য এখন থেকে সোজা একটা জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে গিয়ে বাইকটা সবকিছু দিয়ে ঢেকে রেখে দেয়। তারপর আস্তে আস্তে করে জঙ্গলের মধ্য দিয়ে যায়। তারপর কালো একটা মাস্ক আর সম্পূর্ণ শরীর ঢেকে কালো জ্যাকেট পরে নেয়। জ্যাকেট দিয়ে মাথার সম্পূর্ণটা ঢেকে রেখেছে। হাতে কালো হ্যান্ড গ্লাভস পরে নেয়। তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকে। তারপর একটা পুরনো মূর্তির পেছনে হালকা করে ধাক্কা দেয়। মাটির নিচ থেকে একটা সুড়ঙ্গ বের হয়। আদিত্য আস্তে আস্তে নিচে সিঁড়ি বেয়ে চলে গেল। তারপর দুটো হাত তালি দিতেই সুড়ঙ্গটা বন্ধ হয়ে গেল। আদিত্যকে দেখে সব ছেলে মেয়ে নিচের দিকে মাথা করে ফেলে। আদিত্য গিয়ে হাতের ইশারায় কিছু বুঝাতেই বলে, বস, উনি মুখ খুলছে না। আদিত্য আবারও হাতের ইশারা দিতে সাথে সাথে লোকটা কারেন্টের শক দিতে লাগলো। আর গরম পানি চোখের উপরে আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো। লোক তিনটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু মুখে কোনো শব্দ বের হওয়ার আগে মতো অবস্থানে, কারণ তিনজনের মুখই বেঁধে রেখেছে। আদিত্য একটা চাকু দিয়ে একটা লোকের হাতের আঙ্গুল একটা কেটে ফেলে, কারণ ওই হাত দিয়ে আদিত্যের আব্বুর কলার ধরেছিল সে। তখন রাকিব বলল, বস, ওরা কিছু বলবে? আদিত্য ইশারা করতে ওদের মুখের বাঁধন খুলে দেয়। তারপর এক এক করে বলতে লাগলো, আদিত্যের আব্বুর বিজনেস পার্টনার হলে আর ওদের কোম্পানি এক করলে দুজনের অনেক লাভ হবে, কিন্তু আদিত্যের আব্বু গরিব হক সে মেরে খেতে দিবে না, যার কারণে বারবার ওদের বস হুমকি দিচ্ছিল যদি 1 তারিখের ভেতরে না রাজি হয় তাহলে নাকি আদিত্যের আব্বুকে মেরে ফেলবে। এটুকু বলতেই সাথে সাথে আদিত্য চাকু দিয়ে গলার ভেতর ঢুকিয়ে দেয়। আরেকজনের এক ফেসে গলা নামিয়ে ফেলে, আরেকজনের বুকের আঘাত দিতে লাগলো। তারপরে আদিত্য ওদের ইশারা করে ওখান থেকে বের হয়ে যায়। আদিত্য বের হয়ে সব খুলে আবারও বাইক নিয়ে চলে যায়। আর হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, রাকিব আদিত্যের ডান হাত হলেও রাকিব জানে না যে আদিত্য ওদের বস। ও শুধু কলেজে আদিত্যের বেস্ট ফ্রেন্ড, এটাই জানে। আজ পর্যন্ত কেউ দেখেনি ওদের বসকে। আদিত্য চলে যেতে গেলে পেছনে কেউ একজন আদিত্যকে দেখে ফেলে। সাথে সাথে আদিত্য ওর চোখ ফাঁকি দেয়, ওর পেছনে গিয়ে দাঁড়ায়। আদিত্যকে না দেখে যেই পেছনে ঘুরতে যাবে, সাথে সাথে আদিত্য ঘাট ধরে ভেঙে ফেলে আর জানোয়ারের মতো ওকে মারে, এমন ভাবে মারে যেন কোনো পশু ওকে মেরেছে। আদিত্য সুন্দরভাবে ওকে নিয়ে রাস্তার একপাশে ফেলে দেয়, তারপর বাইক নিয়ে চলে যায়। আর এদিকে রাকিব বের হয়ে দেখে যাকে ওই আদিত্যকে দেখার জন্য পাঠিয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাকিব অনেক জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। রাকিব আর ওখানে দেরি না করে লাশগুলো প্রতিবারের মতো ওদের গোপন মাছের পুকুরটা যেখানে সেখানে ফেলে দিয়ে আসে আর বাড়িতে চলে যায়।
আর এদিকে আদিত্য বাইক থামিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোটা একদম নদীর উপরে এসে পড়েছে। পানিগুলো যখন ঢেউ দেয় তখন মনে হয় চাঁদও ঢেউয়ে ভেসে যাচ্ছে। আদিত্য প্রতিদিনের মতো আজও সেইভাবেই দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে ওঠে, এখানে কি করছেন মিস্টার? আত্মহত্যা করবেন নাকি? আদিত্য কথাটা শুনে কিছুটা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছু না বলে আবারও ঘুরে আগের মতো তাকিয়ে থাকলো। আদিবা আবারও বলল, কি হলো? আমার কথা কানে শুনছেন না? আত্মহত্যা করলে আমাকে বলেন, আমিও আত্মহত্যা করতে এসেছি। আদিত্য কিছু না বলে ওরকম দাঁড়িয়ে থেকেই তাকিয়ে থাকলো। আদিবা আরো বকবক করতে লাগলো। আদিত্য বিরক্ত হয়ে ধমকে সুরে বলে, চুপ, এত ভকভক করেন কেন? আমাকে আমার মতো একা থাকতে দেন তো। এত মাথা খায়েন না। আত্মহত্যা করবেন যান করেন, এখানে এসে ভকভক করে আমার মাথা খাচ্ছেন কেন? আদিবা আদিত্যের ধমক শুনে ভ্যাবে করে কান্না করে দিল। আদিত্য কোনো কিছু না বলে বাইকে উঠে চলে যেতে লাগলো। আদিবার রাগে সামনে থাকা পাথরে একটা শট মেরে দিল আর মনে মনে বলতে লাগলো, কি বজ্জাত একটা ছেলে! পর্দা করে আসলাম, তাও আমার দিকে ঘুরেও তাকালো না, উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল। আদিত্য বাইক নিয়ে কিছু দূর গিয়ে আবারও বাইক ঘুরিয়ে নিল। আদিবা আদিত্যকে আসতে দেখে ব্রিজের গিল ধরে দাঁড়িয়ে গেল। আদিত্য বাইক থামিয়ে বলল, এই মেয়ে, আপনি আত্মহত্যা করবেন নাকি? আপনার সমস্যা কি বলেন তো? দেখেন, আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। কি হয়েছে আমাকে বলেন, দেখি আমি আপনাকে হেল্প করতে পারি কিনা। আপনি চলে যান, আমাকে মরতে দেন। থাপ্পড় খেতে মন চেয়েছে নাকি? থাপ্পড় খেতে না চাইলে এখন ওইখান থেকে চলে আসেন। যে মেয়ের দুনিয়াতে কেউ নেই, তার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। যার কেউ নাই তার মহান আল্লাহ তাআলা আছেন। আমাকে কি খুলে বলা যাবে আপনার কি সমস্যা? বলে লাভ নেই, আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আপনি চলে যান, আমাকে মরতে দেন। ওকে, তাহলে ঝাঁপ দেন। হ্যাঁ হ্যাঁ, এখনই ঝাঁপ দিব। আমি আমি আর আমার বেঁচে থেকে আর কোনো দরকার নেই তো। আমি বলি সবাই শান্তি পাবে। কথাটা বলে আদিবা কান্নার ভান করতে লাগলো। আর আদিবা মনে মনে ভাবতে লাগলো, এরে, কথাগুলো তো বলে দিলাম, এখন কি ঝাঁপ দেবো নাকি? ঝাঁপ দিলে যদি না বাঁচাই তাহলে তো মরেই যাব। যা কপালে আছে। ওইদিকে ভাইয়া মানুষজন আছে, আমি পানিতে পড়ার আগে ওরা আমাকে বাঁচিয়ে নেবে। কথাটা বলে যে ঝাঁপ দিতে যাবে, সাথে সাথে আদিত্য ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আদিবা থাপ্পড় খেয়ে ভ্যাবে করে আবারও কান্না করতে লাগলো। আর আদিত্য রেগে বলল, এই মেয়ে, আর একটু হলেই কি হইতো, একদম কান্না করবেন না। আমাকে কেন বাঁচালেন? হ্যাঁ, অন্য কাউকে নিজের দেহ দেওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। যে মেয়ের মা বাবা নেই, সে মেয়ের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারও নেই। আদিত্য আদিবার কথা শুনে দুহাত মুঠো করে নিল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য নিজেকে স্বাভাবিক করে বলল, আপনার নাম কি, বাসা কই? আদিবা কিছুটা চমকে গেল। কি নাম বলবে ভেবে না পেয়ে বলে, আমার নাম রাত্রি, আমি সামনে বসতিতে থাকি। আচ্ছা চলেন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিই। না না, আমি যেতে পারবো না। আমি আপনার ফ্যামিলির বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে আপনি মরতে দেন, আমি আর বেঁচে থাকতে চাই না। মেজাজটা গরম করবেন না। আপনি কতদূর পড়াশোনা করেছেন? ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। আচ্ছা, এই কার্ডটা রাখান। সকালে এই ঠিকানা অনুযায়ী গেলে আপনি একটা জরুরি চাকরি পেয়ে যাবেন। আমি এখন কিভাবে যাব? আমার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই, আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হবে। চলেন দেখি কে আপনাকে বাসা থেকে বের করে দেয়। আমি আপনাকে রেখে আসবো। না না, আমি যেতে পারবো না। প্লিজ আপনি চলে যান, আমি আজ রাস্তায় রাতটা কাটিয়ে দিতে পারবো। আদিত্য রেগে থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে নিল। একটা মেয়ে হয়ে রাস্তায় থাকবেন, পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হবে? তাহলে আমি কোথায় যাব? আচ্ছা চলেন, আমার সাথে বাইকে ওঠেন। না, আমি আপনার সাথে যাব না। আপনি খালি আমাকে মারেন। আর আপনার সাথে গেলে কেউ দেখলে আমাকে কেউ বিয়ে করবে না, বলবে পরপুরুষের সাথে রাত কাটিয়ে বেরিয়ে আমি। চুপ, ফালতু কথা বলবেন না। এত কিছু বোঝেন তো বাড়ি থেকে বের হয়ে এসেছেন কেন? কি করব? যার বাবা মা নেই, তার থাকার জায়গাও তো নেই। কিছু খারাপ ছেলেদের হাত থেকে আর কতদিন বাঁচবো? তার থেকে মৃত্যু ভালো আমার কাছে। উফ, আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, দেখেন এখানে একা থাকবেন, আর না হলে আমার সাথে চলেন। অনেক রাত হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। ওকে, কিন্তু হ্যাঁ, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। থাপ্পড় মেরে গালটা ফাটিয়ে দেব। আমার খেয়ে দেওয়া তো আর কাজ নাই, আপনার কাছে যেতে হবে তাই না? আদিবা আর কিছু বলল না। আদিত্য বাইকে উঠতে যাবে, আদিবা উঠে বসে। মাঝখানে কিছুটা ফাঁকা রেখে বসে। আদিত্য বাইকটা আস্তে করে চালাতে লাগলো।
অনেকক্ষণ যাওয়ার পরে আদিবা বলল, এটা বাইক নাকি সাইকেল? কি মনে হয়? আমার তো সাইকেল মনে হচ্ছে। তাহলে ওইটাই। ফাইজলামি করবেন না, জোরে চালাতে পারেন না? আপনি না থাকলে জোরে চালাতাম, বাট আপনি আছেন তাই জোরে চালালে আবার ধরে বসতে হবে, তাই আস্তে চালাচ্ছি, আপনি যাতে পড়ে না যান। আদিবা আর কিছু বলল না। আদিত্য ওর বাসায় গিয়ে নেমে আদিবাকে নিয়ে বাসার ভেতরে ঢুকে আদিবা আদিত্যের পেছন পেছন যেতে লাগলো। আদিত্য আদিবাকে নিয়ে আস্তে আস্তে নিজের রুমে চলে যায়। আদিবা অবাক হয়ে রুমটা দেখতে লাগলো। আদিবা বলল, এটা কার রুম? আর বাসায় তো কোনো মানুষ নেই। আপনি আমাকে রিভ করবেন না তো? মেজাজ গরম করবেন না তো। বিশ্বাস করে এত দূর এসেছেন আর এখন এসেছে এই আজাইরা কথা বলছেন। শোনেন, ওইটা ওয়াশরুম, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি নিচে গিয়ে খাবার গরম করে নিয়ে আসি। আর হ্যাঁ, খবরদার আমার রুম থেকে বাইরে যাবেন না। আদিবা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আদিত্য নিচে গেলে আদিবা রুমটা চারপাশ দেখতে লাগলো। দেখতে দেখতে হঠাৎ করে আদিবার চোখ যায় একটা জায়গায়। আদিবা কাছে যেতে লাগলে তখনই আদিত্য রুমে ঢুকে বলে, এই খবরদার ওইটা টাচ করবেন না, আপনি যান ফ্রেশ হয়ে নেন, রুমে কোনো কিছু টাচ করবেন না দয়া করে প্লিজ। ইয়ে মানে ওই ছেলে আর ওই মেয়েটাকে? ছেলেটা আমি আর মেয়েটা আমার স্ত্রী, এখন যান ফ্রেশ হয়ে নেন। আদিত্য কথাগুলো শুনে আদিবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদিত্য হাতের ঘড়ি আর ফোনটা রেখে আবারও নিচে চলে গেল। আদিত্য খাবার গরম করে খাবার নিয়ে রুমে আসে। রুমে গিয়ে দেখে আদিবা খাটের উপরেই বসে আছে। আদিত্য টেবিলটা কাছে নিয়ে এসে আদিবার সামনে খাবারের প্লেট দিয়ে বলে, আচ্ছা আপনি খান, আমি বাইরে অপেক্ষা করছি, খাওয়া শেষ হলে আমাকে বলবেন। আপনি খাবার খাবেন না? না, আপনি খান। আদিত্য বাইরে গিয়ে পায়চারি করতে লাগলো। আদিবার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। আদিবা খাবারটা খাওয়া শেষ করে আদিত্যকে ডাক দিল। আচ্ছা আপনি শুয়ে পড়েন। আদিত্য প্লেট নিয়ে নিচে চলে গেল। প্লেটটা ধুয়ে রুমে চলে এসে দেখে আদিবা এখনো জেগে আছে। আদিত্য আদিবাকে বলল, আপনি ঘুমান, চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি আমি করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। আদিত্য ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নেয়। আদিত্য মাথা মুছতে মুছতে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাতে লাগলো। আদিবা অবাক দৃষ্টিতে আদিত্যকে দেখতে লাগলো। আদিবার কেন যেন আদিত্যের প্রতি একটা টান অনুভব করে। আদিবার নিজের অজান্তে খাট থেকে উঠে আদিত্যর কাছে যায়। আদিত্য যে চুল শুকিয়ে সামনের দিকে ঘুরতে যাবে, সাথে সাথে আদিবার সাথে ধাক্কা খেয়ে দুজনই পড়ে যায়। আদিত্য রেগে ফ্লোর থেকে উঠে বলে, আপনি এখানে কি করছেন? ও আম্মু গো, আব্বু গো, আমার কোমরটা বুঝে ভেঙে গেল গো। আদিবা কান্না করতে করতে বলে, এই চুপ চুপ, চিৎকার করবে না, আব্বু বুঝে গেলে আমার 12টা বেজে যাবে, প্লিজ প্লিজ কান্না করবেন না। দেখেন আমার কিন্তু দোষ নাই, আপনি ইচ্ছে করে আমার পেছনে দাঁড়িয়েছিলেন কেন? আদিবা আদিত্যের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আদিবা আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলে, হায় হায়, আমাকে আপনি ধরে ফেললেন? আমার কত স্বপ্ন ছিল আমাকে সবার প্রথমে আমার স্বামী ধরবে, আর সেখানে কিনা আপনি আমাকে ধরলেন। আমি এই মুখ কাকে দেখাবো? কথাগুলো বলছে আর জোরে জোরে কান্না করছে। আদিত্য যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। তখনই আদিত্যের আব্বু রুমে ঢুকে বলে, আদিত্য, এই মেয়েটাকে? আদিত্য ভয়ে তোতলাতে লাগলো। মানে আব্বু তুমি এখানে? আদিবা উঠে দৌড়ে গিয়ে আদিত্যের আব্বুর কাছে গিয়ে বলে, আমাকে বাঁচান, আপনার ছেলে আমার সব শেষ করে দিল। আমি এই সমাজে মুখ দেখাবো কিভাবে? আদিত্য কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো। আদিত্য মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না। আদিত্য থমকে গেছে। আদিত্যের আব্বু রেগে আদিত্যের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, তুমি আমার সন্তান হয়ে একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো? ছি আদিত্য, ছি, তোমাকে ছেলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আব্বু তুমি আমাকে মারলে? আব্বু আমি ওই মেয়েটির সাথে কিছুই করি নাই, বিশ্বাস করো ওই মেয়েটার সাথে কিছুই করি নাই। একদম চুপ। তুই যদি না করিস তাহলে মেয়েটা তোর রুমে কিভাবে আসলো? এই মেয়েটা তো একা একা তোর রুমে আসে নাই। আব্বু আমি ওকে নিয়ে এসেছি, কিন্তু আব্বু ও যা বলেছে আমি তা কিছুই করিনি, আমি শুধু ওর মুখটা চেপে ধরেছিলাম। ছি, সেটা নিজের মুখে বলতেও তোর লজ্জা করছে না? তুই এত নিচে নেমে গেছিস? তার মানে প্রতিদিন রাতে তুই এইসব করিস? না হলে তুই প্রতিটা দিন এত রাত করে বাসায় কেন ফিরিস? আব্বু তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আর এই মেয়ে তুমি আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ? আমাকে নষ্ট করতে চাইছিলেন আর এখন আমাকে বললেন আমি আপনাকে ফাঁসিয়ে দিতে চাইছি? আমাকে আপনি বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, আর নিয়ে এসেছেন নিজের চাহিদা মেটাতে চাইছেন। কি, তুই বিয়ের কথা বলে ওকে নিয়ে এসেছিস?
ছি আদিত্য, তুই যে আমার ছেলে আমার ভাবতেও ঘৃণা করছে। এই মেয়ে, তোমার আব্বু আম্মুকে খবর দাও। আমার বাবা মা বেঁচে নেই, আমরা 3 ভাই বোন আছি শুধু। তাদের তুমি কল দিয়ে আসতে বলো। আদিবা ওর বোরখা খুলে ফেলে। আদিত্যের আব্বুও চমকে গিয়ে বলে, আদিমা মামুনি, তুমি এখানে? এই মেয়ে, তুমি? আঙ্কেল, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, কিন্তু তুমি আদিত্যর সাথে কি ভাবি কিছু তো বুঝতে পারলাম না। তার মানে তুমি কি আদিত্যকে পছন্দ করো, যেটা তোমার ভাইয়া আমাকে বলেছিল? তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও? জি, বাট আঙ্কেল আপনি আমাকে কিভাবে চেনেন? এই মেয়ে, আমার দিকে তাকাও। তুমি এখানে কি করো? বারে, এখানে আমাকে নিজে নিয়ে এসেছেন আর এখন আব্বুর সামনে ভালো সাজছো? আদিত্য, তুই জানিস ওই মেয়েকে তুই কার ক্ষতি করতে চাইছিস? এখনই ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না, আমি এখান থেকে যাব না। আপনার ছেলে আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে এক মুহূর্ত বের হব না। তোমাদের বিয়ে কখনো সম্ভব না। তুমি এখান থেকে চলে যাও। আর আদিত্য, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। কেন আমাদের বিয়ে দিতে পারবেন না? দেখেন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আর আদিত্য, তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমি এখানে আত্মহত্যা করব। এই মেয়ে, তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি তোকে ভালোবাসি না, থাপ্পড় মারবো কিন্তু। এখন এখান থেকে বের হয়ে যা বলছি। যা, তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারো না। আমাকে নিজের রুমে পর্যন্ত নিয়ে এসেছো, আর এখন আমার সাথে সব করতে গিয়ে করতে পারো না, অস্বীকার করতে পারো না তুমি। আদিবা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আর এটা দেখে আদিত্যের আব্বু আরো রেগে গেল। আদিত্যকে মারতে যাবে, তখনই আদিত্য বলে, আপু, বিশ্বাস করো প্লিজ। ওই মেয়েটাকে আজ সকালে থাপ্পড় মারার জন্য, সেই প্রতিশোধে আমার উপর নেওয়ার জন্য এখানে এসেছে। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলিস না তুই। তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। এখনই ওকে বাসায় দিয়ে আয়, যা বলছি। আদিবা চিল্লিয়ে বলতে লাগলো, আমি কতবার বলবো, আজ আমি বিয়ে না করে এখান থেকে এক পাও নড়বো না। আঙ্কেল কেন বুঝতে পারছেন না? আমি আপনার ছেলেকে ভালোবাসি আর আপনার ছেলেও আমাকে ভালোবাসে। তোমার ভাইয়েরা এই বিয়ে কখনো মানবে না, তাই তুমি চলে যাও। এইসব ভালোবাসা ভুলে যাও। না না, আমার ভাইয়া বলেছে তারা আমার পছন্দের ছেলের সাথেই আমাকে বিয়ে দিবে। আপনি অপেক্ষা করেন, আমি এখনই ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসছি। আদিবা কিছু দূর গিয়ে ওর ভাইয়াদের কল দিয়ে কথাগুলো বলে। তারপর আদিত্যের কাছে এসে বলে, ভাইয়ারা সব কাজী সাহেবকে দিয়ে আসছে। আর দেখো আদিত্য, তুমি যদি বেশি বুঝো তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি জানো না আমার ভাইয়া এই এলাকার নাম করা গুন্ডা। আমার ভাইয়াদের দেখলে সবাই ভয়ে থরথর করে কাঁপে। আর তুমি কেন সেখানে আমাকে কষ্ট দিচ্ছ? আদিত্য সবার সামনে ভয়ে ভান করে বলে, সরি প্লিজ, তোমার ভাইয়াদের বলো আমি এই বিয়ে করব না। প্লিজ, সকালের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও। এবার প্লিজ তুমি চলে যাও। আমার গুন্ডাতে দেখলে অনেক ভয় লাগে। আমি তো তোমাকে বিয়ে না করে ছাড়বো না। শোনো, আমাকে বিয়ে করে ফেলো, তাহলে ভাইয়ারা কিছু বলবে না। আমাকে যদি কষ্ট দাও তাহলেই তোমাকে অনেক মারবে। তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে তো হয়েছে, ওই বিয়ে ক্যান্সেল করে দাও আর আমাকে বিয়ে করে নাও। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আদিত্য সবার সামনে ভয়ের ভান করে বলে। আদিবা কিছু বলতে যাবে, তখনই ওর ভাইয়ের কল আসে। আদিবা কলটা রিসিভ করে কথা বলে। আদিত্যের হাত ধরে টেনে নিচে নেমে আসে। আদিত্যের রাগে শরীর কাঁপতে লাগলো, কিন্তু আদিবাকে বুঝতে দিল না। আদিবা আদিত্যকে সোফায় বসিয়ে দরজা খুলে দিল। ওর ভাইয়াদের ভেতরে ঢুকতে দিয়ে পেছন পেছন ও যেতে লাগলো। আদিবার বড় ভাই আদিত্যর আব্বুকে দেখে বলে, বাবা, আর বলো না। আদিত্য যাকে ভালোবাসে সে আর কেউ না, আমার ছেলে আদিত্যকে ভালোবাসে। কি? আদিবা, তুমি আদিত্যকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে বিয়ে করতে চাই। এখনই কাজীকে বলো আমাকে বিয়ে দিতে। এই বিয়ে দেওয়া সম্ভব না। কেন বিয়ে দিতে পারবো না? তুই এখনই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলছি। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে যদি এখনই আদিত্যের সাথে বিয়ে না দাও তাহলে আমি এখনই আত্মহত্যা করবো। আদিবা কথাটা বলে সামনের টেবিল থেকে একটা ফল কাটার চাকু নিয়ে আসে। তারপর আদিত্যের গলায় ধরতেই আদিত্য উঠে আদিবার কাছে যেতে নিবে। তখনই আদিবা চিৎকার করে বলতে লাগলো, খবরদার, কেউ আমার সাথে চালাকি করতে আসবে না। যদি কেউ আমার কাছে আসো তাহলে আমি নিজেকে এখনই শেষ করে দেবো। দেখো দেখো আদিবা, পাগলামি করো না। আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। আর শুধু তোমাকে না, আমি কাউকে বিয়ে করব না, কারণ আমি একজনকে ভালোবাসি। আদিবা আদিত্যর কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, এত ভালো জায়গায় হাত দিয়েছিস। হাদিবা, এবার ওকে সব থেকে বড় শাস্তি দেওয়া যাবে।
ওর ভালোবাসার মানুষটার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিতে পারলে এর থেকে সুখের আর কি হতে পারে? আমাকে থাপ্পড় দেওয়া, তাই না? দেখো, আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে ছাড়বো। আদিবা মনে মনে কথাগুলো ভাবছিল, আর কথাটা ভেবে মনে মনে ভিলেন মার্কা মুচকি হেসে দেয়। আদিবা আদিত্যের কথায় ভাবনা জগৎ থেকে বের হয়ে বলে, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে আজ তোমাকে বিয়ে করতেই হবে, না হলে আমি এখানে নিজেকে শেষ করে দেব। আর তুমি সারা জীবন নিজেকে দোষারোপ করবে। তোমার জন্য একটা মেয়ে জীবন দিয়েছে, তুমি কি চাও এই দোষ ঘাড়ে নিয়ে বাঁচতে? কথাটা শুনে আদিত্যের দোকান চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো, এক প্রকার পাগলামো করতে লাগলো। আদিবা আদিত্যের এমন ব্যবহার দেখে ভয় পেয়ে গেল। আদিত্যের আব্বুর সাথে সাথে আদিত্যকে জড়িয়ে ধরে বলে, আদিত্য, প্লিজ শান্ত হও। আদিত্য, এই আদিত্য, বাবা আমার, প্লিজ শান্ত হও। আব্বু, আমি ওকে বাঁচাতে পারিনি। আব্বু, আমি ওকে বাঁচাতে পারলাম না। আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে। আদিত্য কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আদিবা অবাক হয়ে গেল। আদিবাও ভাবতে পারেনি আদিত্য এমন করবে বা এতটা আঘাত পাবে। আদিত্যকে সবাই ধরে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আদিত্যকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। আদিবা আদিত্যের আব্বুর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, এটা কি করলেন? এটা কিসের ইঞ্জেকশন দিলেন? ঘুমের ইঞ্জেকশন। এখন সবাই বাইরে চলো, আদিত্য একটু ঘুমাক। আদিবার মাথায় অনেক প্রশ্ন, কিছু ঘুরপাক খাচ্ছে। যেখানে মানুষ অজ্ঞান হলে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, আর সেখানে আদিত্যকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো, এটা আদিবা বুঝতে পারছে না। আর আদিত্যকে কেন এই সামান্য কথায় এত আঘাত পেল? আদিবা সবাই নিচে গেলে আদিত্যের আব্বুকে বল, আদিবা, তোমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? হ্যাঁ আঙ্কেল, এই সামান্য বিষয় নিয়ে এমন কেন করলো? আর কাকে বাঁচাতে পারে নাই ওর? আর আপনি কেন তাকে জ্ঞান ফিরিয়ে আনা আমাদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন? আদিবা, তোকে আমরা অনেক কিছু বলি নাই, আজ তোকে বলার সময় এসে গেছে। কি কথা বলার সময় এসে গেছে? আদিবের বড় ভাই বলে। তাহলে শুনেন। ওই বউ, শোনো না। আজব কথা, আমার বিয়ে করা বউকে আমি বউ বলে ডাকলে সবার হাসাহাসি দেখে আমি কি করব? আর হাঁটতে পারবো না। হয়ে যান, চলো না, সামনে একটু বসি, ওরা হাঁটুক। রাইসার কথা শুনে আদিত্য আর ওর দুইটা বান্ধবী আর এক বন্ধু হাসতে লাগলো। আদিত্য হাসতে হাসতে রাইমার হাত ধরে বলে, আমাকে কিস করতে দাও না, তাই আমার প্রতিশোধ মশা নিচ্ছে। আমাকে কিস করে দিলে কিন্তু মশা তোমাকে জোর করে কিস করার সাহস পাবে না। এই, তোর সামনে যা, আমরা দুজন আসছি। ওদের ফ্রেন্ড তিনজন সামনে হেঁটে চলে গেল। আদিত্য ফোনের টর্চটা নিয়ে কিছু দূর হেঁটে গিয়ে রাস্তার পাশে বসে পড়ে। রাইমা আদিত্যকে টানতে গেলে আদিত্য টেনে রাইমাকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে। রাইমা আদিত্যকে ঘুষি দিতে লাগলো, আর আদিত্যকে বলতে লাগলো, আজব তো, আমি কোথায় ছোট? আমার বয়স কত জানো? উফ, বয়স দেখো না, আমি তোমার স্বামী, এইটাই বড় কথা। আরে ধুর, এমনিতে অনেক বকা খাবো, তাই এত টেনশন করে লাভ নেই। আজ যখন তোমাকে নিয়ে এসেছি, সেইখানে আজ একটু তোমার সাথে সময় কাটাতে দাও। ধ্যাত, ওইটা কোনো সময় কাটালো হলো? তোমার সাথে একটু একা কথা বলতেও দেয় না। আমার কথা হলো, আমাদের দুজনকে যদি একসাথে থাকতেই দেবে না, তাহলে আমাদের দুজনকে ছোটবেলায় বিয়ে করেছিল কেন? তখন ছোট ছিলাম, আর এখন তো বড় হয়েছি। আমার ফ্রেন্ডসগুলো পাকনা হলে আমি হতে আর কত সময় লাগবে? আচ্ছা ওঠো, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, আমার একটু ভয় লাগছে ভূতের। আরে ধুর, মজা করছি, চলো হাঁটি, বোধ বলতে কিছুই নেই। আদিত্য রাইমা দুজনে উঠে হাঁটতে লাগলো। পুরো রাস্তা একদম অন্ধকার হয়ে আছে, মানুষ শূন্য একটা রাস্তা। ভয় লাগছে আদিত্য, বাট তারপরও রাইমাকে বুঝতে দিল না, কারণ আদিত্য সাহস করে জোর করে রাইমাকে নিয়ে এসেছে। এখন যদি বলে যে ওর ভয় লাগছে, তাহলে অনেক বকা খাবে। দুজনেই হাঁটছে। অনেক দূর যেতে হঠাৎ করে দুটো ছেলে এসে রাইমাকে ধরে ফেলে। আদিত্য ওদের ছেড়ে দিতে বলে। রাইমা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আদিত্য ওদের একজনকে কামড় মারে। ওরা বিরক্ত হয়ে আদিত্যকে একটা ছেলে ধরে মারতে লাগলো। আরেকটা ছেলে রাইমার বুকে বাগানের দিকে টেনে নিয়ে যেতে লাগে। আদিত্যকে মেরে রক্তাক্ত করে ফেলে। আদিত্যকে রাস্তায় ফেলে দিলে আদিত্য মাথায় রাস্তায় পড়ে ফেটে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। আদিত্য শুধু রাইমার চিৎকার শুনতে পেল। আদিত্য সব বুঝতে পেরে কিছু করতে পারলো না। আদিত্য চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আদিত্য অনেক কষ্টে উঠে ওদের পায়ে ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেদের মধ্যে একজন আদিত্যকে ধরে আবারও মারতে লাগলো।
আরেকটা ছেলে রাইমাকে জানোয়ারের মতো কুড়ে কুড়ে খেতে লাগলো। রাইমা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। ওদের চাহিদা মিটিয়ে চলে যেতে নিলে পরে আবারও ঘুরে আদিত্য শুনতে পেল ওদের মধ্যে একজন আদিত্য আর রাইমাকে মেরে ফেলতে বলে, কারণ আদিত্য আর রাইমা ওদের মুখ দেখে ফেলেছে ফোনের টর্চে। ওখানে একটা পাথর তুলে রাইমার মাথা থেতলে দিল। আদিত্য চিৎকার করে কান্না করে উঠল। আদিত্য যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে উঠে ওদের দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে যেতে আদিত্য রাস্তায় কিছুর সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। আদিবার ভাই কান্না করতে লাগলো ফুপিয়ে ফুপি। আদিবাও কান্না করতে করতেই বলল, তার মানে আপু অ্যাক্সিডেন্ট করে নাই, আপুকে মেরে ফেলা হয়েছিল? হ্যাঁ, আমার আদরের বোনকে ওই জানোয়ারগুলো মেরে ফেলেছে। ভাইয়া, আদিত্য তো খাদে পড়ে যায়, ও বেঁচে গেল কিভাবে? আদিত্য পড়ে গেলে ভাগ্যক্রমে চা গাছের সাথে বেঁধেছিল, না হলে পড়ে গেলে ও হয়তো আর বাঁচত না। ও ভাইয়া, ওই জানোয়ারদের তোমরা পাও নাই? ওদের শাস্তি দাও নাই তোমরা? ওদের আমরা পাই নাই, কিন্তু 3 বছর পর ওই দুইটা ছেলেকে ওই জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায়। রাইমাকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেইভাবে মেরে কে যেন, আর এমন বিচ্ছিরিভাবে মেরেছে যা বলার মতো না। ওর লিঙ্গ কেটে মাথা একদম থেতলে দিয়েছিল, আর ওদের হাত কেটে কুচি কুচি করে ফেলেছিল। বাট কে মেরেছে কেউ আজও জানতে পারেনি। যে মারছে একদম ঠিক কাজ করছে যারা। আচ্ছা ভাইয়া, আমার আব্বু আম্মু কি রোড অ্যাক্সিডেন্টে করেছিল নাকি অন্য কোনো রহস্য আছে আবার? না, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যাই হোক, শোন, আদিত্য তোকে কখনোই বিয়ে করবে না, আর আমি এই বিয়ে কোনোদিন হতে দেব না। আমার এক বোনকে হারিয়ে ফেলেছি, ওর জন্য আরেকজনকে আমি হারাতে পারবো না। আমি আদিত্যকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করতে চাইছি, কিন্তু আমি এখন নিজের ইচ্ছায় ওকে বিয়ে করব। ওর তো কোনো দোষ নেই, দোষ তোমাদের ছিল। তোমরা কোন হিসেবে এত ছোটদের ঘুরতে পাঠিয়েছিলে? আদিত্য 1 বিঘা ছিল, এমন এমন কথা বলতো যা না শুনে কোনো উপায় থাকতো না। ওরা একটাই কথা, তার বিবাহ করা বউকে নিয়ে সে ঘুরতে যাবে। এখানে আমরা বাধা দেওয়ার কে? আর ওর বউকে নিয়ে ঘুরতে যায়, না হলে ভাঙচুর শুরু করে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার জন্য উপায় না পেয়ে ওর বন্ধুদের সাথে পাঠাতে বাধ্য হয় সবাই। আর তোমরা কেন এত ছোট বয়সে ওদের বিয়ে দিয়েছিলে? আর আপু তো আদিত্যের 2 বছর বড় ছিল। তোমার আব্বু আম্মু আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা ছোটবেলা থেকে ভেবে রেখেছিলাম আমরা বিআই হব, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। অনেক ধৈর্য ধারণ করে রাইমা মামনি হওয়ার 2 বছর পর আদিত্য হয়। পরে আমরা সিদ্ধান্ত নেই ওদের বিয়ে দিতে, কারণ তোমার আম্মু আব্বু অলরেডি 3টা ছেলের পর একটা মেয়ে হয়েছে, আর যে ছেলে হবে না তার কোনো সন্দেহ নেই। তাই আমরা ওদের বিয়ে দিয়ে তার 3 বছর পর তুমি জন্মগ্রহণ করো। তার মানে আমি আদিত্য 3 বছরই ছোট, বাট ওই তো আমাদের সাথে পড়াশোনা করে। ওই রাইমার মৃত্যুটা মেনে নিতে না পেরে ওই সারাদিন ঘরে থাকতো, পড়াশোনা কোনো কিছুই করতো না। 3 বছর ওর পড়াশোনা নষ্ট হয়ে যায়, যার কারণে তোমার সাথে একই ক্লাসে। ও আদিবা, বাসায় চল, সকালে তোর কলেজ আছে, চল। আদিবার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আদিবা নিজের রুমে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যায়। কলেজে গিয়ে আদিত্যকে খুঁজতে লাগলো। আদিত্যকে সারা কলেজ ক্যাম্পাসেও খুঁজে পেল না। মন খারাপ করে ক্লাসরুমে আসতেই দেখে আদিত্য ক্লাসরুমে ওর ফ্রেন্ডদের সাথে বসে আছে। আদিবা আদিত্যের সামনে গেলে আদিত্য বলে, আদিবা, আমার সামনে থেকে চলে যাও, আমার তোমাকে একদম সহ্য হচ্ছে না, আর আমার পেছনে ঘোরো না দয়া করে। আমি কই বললাম সরি রাতে ব্যবহারের জন্য, আর আমাকে থাপ্পড় দিয়েছিল না, তাই আমার খুব রাগ হয়েছিল। বাট তোমাকে আমি বিয়ে করতে চাই, প্লিজ আমাকে বিয়ে করে নাও, একটু কষ্ট দেবো না, অনেক ভালোবাসবো তোমাকে। থাপ্পড় খেতে না চাইলে এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছি না, প্লিজ এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য আর কিছু বলতে যাবে তার আগে আদিবা আদিত্যের ঠোঁটে কিস করে বসে। সারা ক্লাসের স্টুডেন্টদের সামনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্যের চোখ দুটো বড় বড় হয়ে গেল। আদিত্যর বন্ধুরা হাসতে লাগলো মিটিমিটি। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিতে আদিবার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিবা গালে হাত দিয়ে অসহায় চোখে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য রেগে বলে, এই মেয়ে, তোর কি কোনো লজ্জা শরম নাই? পুরো ক্লাসের সামনে আমাকে কিস করতে লজ্জা করে না? তোকে যদি আমি আমার সামনে দেখি তাহলে তোর খবর আছে, আমার সামনে থেকে চলে যায় এখনই।
আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আদিত্য কথাটা বলে আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আদিবা আদিত্যের পেছন পেছন যেতে লাগলো। আদিত্য পেছনে ঘুরে রাগী চোখে তাকাতে আদিবা পিছিয়ে তাকিয়ে ভাবলো। আদিত্য হাঁটা দিলে আদিবা আবারও হাঁটতে লাগলো পেছন পেছন। কিছু দূর যেতে আদিত্য ওর দিকে যেতে নিবে, তখনই আদিবা দৌড়ে ক্লাসরুমে চলে গেল। দোস্ত, মেয়েটা মনে হয় তোকে ভালোবাসে। ধুর, এইসব কথা বন্ধ কর। ওই মেয়েটার জন্য ক্লাস করা হবে না। আচ্ছা থাক, বাসা যাব, ভালো লাগছে না। আদিত্য রাকিবের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাইমার ছবির দিকে এক নজরে তাকিয়ে থেকেই বলল, ওই বউ, দেখো না তোমার বোনটা আমার পিছনে উঠে পড়ে লেগেছে। ওই বউ, আমি তোমার বোনকে কিভাবে বোঝাবো? আমার এখন বিরক্ত লাগছে। ওই বউ, আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আমার না এইসব ভালো লাগছে না। কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দিল। আদিত্য ছবিটা বুকে জড়িয়ে নিয়ে খাটে বুকে জড়িয়ে শুয়ে থেকে চোখ বন্ধ করে কাঁদতে লাগলো। আদিত্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, বুঝতেও পারেনি। এদিকে আদিবা কলেজ থেকে সোজা আদিত্যদের বাসায় এসে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। আব্বু, আপনার শরীর ভালো আছে? আদিত্যের আব্বু হুট করে এমন ডাক শুনে চমকে উঠল। আদিত্যের আব্বু ভ্রু কুচকে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু, কি দুপুরে কি রান্না হয়েছে? না হলে আমি রান্না করবো আজ। আরে কি বলো, তুমি কেন রান্না কর? কাজের লোক আছে তো, ওরা রান্না করছে। আরে আব্বু, আপনার ছেলের সাথে বিয়ে হলে তো এইটা আমার বাড়ি হয়ে যাবে, তাই আগে থেকে সবকিছু সঠিকভাবে পালন করতে শিখে। তোমার মাথাটা পুরো গেছে। যাই হোক, শোনো আদিত্য, সামনে এই সব বিয়ের কথা বলো না। ওকে আমি অনেক বুঝিয়েছি, ওই রাইসা মামনিকে এত ভালোবাসে, ওকে ছাড়া কাউকে ওর লাইফে আনবে না। সমস্যা নেই, বিয়ে হলে আমার প্রেমে হাবুডুবু খাবে। আদিত্যের আব্বু আদিবার কথা শুনে বেশম খেল। আদিবা লজ্জা পেয়ে আদিত্যের রুমের দিকে দৌড়ে চলে গেল। আদিত্য রুমে গিয়ে দেখে আদিত্য একটা ছবি বুকে নিয়ে ঘুমিয়ে গেছে। আদিবা আস্তে আস্তে ফ্রেমটা নিয়ে দেখে। আদিবার চোখেও পানি চলে আসে। আদিবা মনে মনে বলে, আপু, তুমি তো চলে গেছো আমাদেরকে ছেড়ে। আপু, আমাকে ক্ষমা করে দিও। তোমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্যই আমি তাকে বিয়ে করতে চাচ্ছি। আপু, তুমি উপরে চলে গেছো, আর আদিত্য যে জীবন কাটাতে চাচ্ছে, এটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ। ওর বাবা মায়ের একমাত্র সন্তান, ও যদি বিয়ে না করে, বাচ্চা কাচ্চা না থাকে, ব্যবস্থা, সম্পত্তি কি হবে এগুলোর? আর একটা মানুষ সারা জীবন একা থাকতে পারে না, তাই আমি ওর লাইফে যেতে চাচ্ছি। আপু, আমি হয়তো কোনোদিন তোমার জায়গা নিতে পারবো না, কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকে অনেকটা সুখে রাখার চেষ্টা করব। আদিবা কথাগুলো ভাবছিল আর চোখ বেয়ে পানি ঝরছিল। আদিবা ফ্রেমটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আলমারি থেকে আদিত্যের শার্ট আর প্যান্ট বের করে পরে নিয়ে নিচে গেল। আদিত্যের আব্বু অবাক হয়ে গেল। আদিত্যের আব্বু কি বলবে বুঝতে পারছে না। আদিবা রান্নাঘরে গেল। রান্না করতে গিয়ে তুমুল কাণ্ড করে বসলো। আদিত্যের বাবা দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখে আদিবা হাত পুড়িয়ে ফেলেছে। আদিত্যের বাবা ধরে নিয়ে এসে হাতে ক্রিম লাগিয়ে দিল। তারপর বলল, তুমি রান্না করতে পারো না? না। রান্না পারো না? রান্না করতে গেছো কেন? দেখো মামনি, এভাবে পাগলামি করো না। আব্বু, আপনি আমাকে বকা দিচ্ছেন? না মামুনি, আমি বকা দিচ্ছি না। দেখো, এমন পাগলামি করো না। দেখলে তো কতখানি পুড়িয়ে ফেলেছো হাত। বাট আব্বু, আমাকে তো রান্না শিখতে হবে, না হলে আপনাদের কিভাবে রান্না করে খাওয়াবো? এখন করতে হবে না। ওকে, যাই দেখি আমার জামাইটা কি করে। আদিবা দৌড়ে আদিত্যের রুমে গেল। রুমে গিয়ে দেখে আদিত্য রেডি হচ্ছে। কোথাও যাবে নাকি? তুমি এখানে কি করো? আমি আমার রুমে, তোমাকে আসতে দিল কে? আমাকে আসতে দেবে কে আবার? আমার স্বামী ঘরে আমি যখন ইচ্ছে তখন আসবো, আমাকে বাধা দেওয়ার কেউ আছে নাকি? ফালতু কথা বলো না। আমি বিবাহিত, বুঝতে পেরেছো? আর ওই যে মেয়েটাকে দেখছো, ওইটা আমার স্ত্রী। সমস্যা নেই, আমি তোমাকে দ্বিতীয়তম স্ত্রী। আচ্ছা যাই, শোনো, এখন কোথাও যেতে পারবে না। এখন তুমি আমার সাথে প্রেম করবে আর আমার ভালোবাসায় ডুবে থাকবে। আদিবা আদিত্যের ধরতে যাবে, সাথে সাথে আদিত্য থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। আদিবা গালে হাত দিয়ে নিচে চলে গেল। গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, করো গা, যাও। ওইসব দেখার বিষয় আমার না। আমি তোমাকে কেন, কোনো মেয়েকে বিয়ে করব না। আর আমার পেছন পেছন যেও না। যদি আসো, খবর আছে। আমি যাবো, কি করবে? খুন করব।
মেরে ফেলো, তাও ভালো। তাও এভাবে আমাকে তোমাকে ছাড়া থাকা তো মরে যাওয়াটা অনেক ভালো না? চুপ, বাজে কথা বলবে না। আর এখন নিজের বাসা যাও, আমার বাড়িতে তোমাকে যেন এসে না দেখি। আদিত্য বাসা থেকে বের হয়ে গেল। আদিবা সিঁড়ির উপরে বসে কান্না করতে লাগলো। আর এদিকে আদিত্য চলে গেলে সিক্রেট একটা বাড়িতে। আদিত্য সেখানে গিয়ে নিজের কাজ করতে লাগলো। আদিত্য নিজের ড্রেস পরে নেয়। দরজায় নক করতে আদিত্য ইশারা করে আসতে বলল। বস, রনি শেখ বড় মাফিয়ার পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছেন। 10 বছর ধরে ওনাকে ধরার চেষ্টা করছে, বাট আজ পর্যন্ত কেউই ধরতে পারেনি। বস, ওনার সাথে পাঙ্গা নেওয়া ভালো। অনেক সাথে যে পাঙ্গা নেয় সেই মৃত্যুস্বাদ গ্রহণ করে। রাকিবের কথা শুনে আদিত্য রেগে গেল। আজ এক ঘুষি দিয়ে সামনে থাকা টেবিলটা ভেঙে চুরমার করে দিল। রাকিব ভয় পেয়ে গেল। রাকিব ভয়ে বলল, সরি সরি বস, আমার ভুল হয়ে গেছে। আদিত্য বাম হাত দিয়ে রাইটিং করতে লাগলো। লেখা শেষ করে রাকিবের দিকে দিল। রাকিব পড়তে লাগলো। আদিত্য লিখেছে রনিকে আদিত্য চেনে, আর ওই আসল কালপিটটা না। ওর নাম ব্যবহার করে এসব কাজ করছে। একটা ঠিকানা দিয়েছে, ওখানে গিয়ে খোঁজ নিতে বলল। বস, আপনি কিভাবে নিশ্চিত যে ওইটা রনি করে নাই? আদিত্য আবারও লিখতে লাগলো। লেখা শেষ করে রাকিবের দিকে দিল। লেখা আছে, রনি আমার বেস্ট ফ্রেন্ড। ও খারাপ না, ও কখনোই গরিবের হক মারবে না, আর ও অন্যায়ভাবে কারো কোম্পানি নিজের করতে চাইবে না। তোমাকে যে ঠিকানা দিচ্ছি ওই ঠিকানাতে গিয়ে ওর সম্পর্কে জানতে পারবে। ওকে কোথাও পাওয়া যাবে। ওকে বস। রাকিব চলে গেল। আদিত্য সিসি ক্যামেরা দেখতে লাগলো। কয়েকটা সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। আদিত্য অবাক হয়ে গেল। আদিত্য 2 হাত মুঠো করে নিল। আদিত্যের রাগে পায়ের রক্ত যেন মাথায় উঠে যাবে এমন অবস্থা। আদিত্য ফুটেজটা নিয়ে কম্পিউটার থেকে ডিলিট করে দিল। আদিত্য কিছু কাজ করে রাতের দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে ড্রয়িং রুমে কাজী সাহেব, আদিবা, আদিত্যের বাবা আর আদিবার ভাইয়েরা বসে আছে। আদিত্যকে আসতে দেখে আদিবা বলে, ওই তো আমার হবু বর চলে এসেছে। জান, তোমার ফোন অফ কেন ছিল? এতক্ষণ কই ছিলে? সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। আদিত্যর রাগে শরীর চলতে লাগলো। এমনিতে রাগে মাথা গরম হয়ে আছে আদিত্যের। আদিত্যের বাবা আদিত্যকে বল, আদিত্য, ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে আয়। কেন? আদিত্য, কতদিন এভাবে থাকবি? আদিবা মামনি তোকে অনেক ভালোবাসে, তাই আমিও চাই তোর সাথে আদিবার বিয়ে হোক। আদিত্য রাগে 2 হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করতে বলল। আব্বু, আমার সাথে ফাজলামো করো না। তুমি ভালো করে জানো আমি রাইমাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তাই খবরদার তুমি আমার বিয়ের কথা মুখে নিয়ে এসো না। আদিত্যের বাবা রেগে চিল্লিয়ে বলে, সমস্যা কি? হ্যাঁ, যে মারা গেছে তার স্মৃতি নিয়ে কতদিন বাঁচবি বলতো? দেখ আদিত্য, তোর একটা ভবিষ্যৎ আছে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি দাদু হব কিভাবে? আর তোর পরে আমার এই বিজনেস সামলাবে কে? দেখ, আমি তোর অনেক কথা শুনেছি। আর না, তুই আজ এই বিয়েটা করবি, না হলে আমার মরা মুখ দেখবি। এটাই আমার শেষ কথা। আদিত্য 2 চোখ ছলছল করতে লাগলো। আদিত্যের রাগে আর নিজের আব্বুর এমন ব্যবহারে সামনে থাকা ফুলদানিতে একটা ঘুষি মেরে ভেঙে চুরমার করে দিল। আদিত্য চিৎকার করে বলে, আব্বু, তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করে বিয়ে করাতে পারো না। আব্বু, আমি বিয়ে করলে আমার সাথে শুধু শুধু একটা মেয়ে লাইফ নষ্ট হয়ে যাবে। আমি রাইমাকে ছাড়া কখনো কাউকে ভাবতে পারি না। আমি কখনো কাউকে মেনে নিতেও পারবো না। আমি কি বলেছি শুনতে পেয়েছিস তুই? আমি তোর কোনো কথা শুনতে চাই না। বিয়েটা করবি, আর না হলে আমার মরা মুখ দেখবি। আদিত্য ওর আব্বুকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, থামো, অনেক বলেছো। তোমাকে মরতে হবে না। তুমি যা বলেছো আমি তাই করব। আমাকে 30 মিনিট সময় দাও। আদিত্য কথাটা বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। আদিত্যের সামনে থাকা পাঞ্চ করার বালুর বস্তা জোরে জোরে পাঞ্চ করতে লাগলো। পাঞ্চ করতে করতে জোরে চিৎকার করে কান্না করে ফ্লোরে বসে পড়ে। আদিত্য চিৎকারে কারো কানে গিয়ে পৌঁছালো না। রুমটা দরজা বন্ধ করে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আদিত্য আগে এসে ব্যবস্থা করে নিয়েছে। আদিত্য সামনে থাকা রাইমার ছবিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর আদিত্য ওর বাবার ডাক শুনতে পায়। নিজেকে সামলে নিয়ে রাইমার ছবির ফ্রেমটা রেখে ওয়াশরুমে যায়। আদিত্য ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নিচে গেল। আদিত্যর চোখ দুটো একদম লাল হয়ে গেছে। আদিত্যের আব্বুর বুঝতে সময় লাগলো না যে আদিত্য এতক্ষণ কান্না করেছে। আদিত্যের আব্বু মনে মনে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে ব্ল্যাকমেল করা ছাড়া উপায় ছিল না। আমার বিশ্বাস তোর সাথে আদিবার বিয়ে হলে তুই সুখে থাকবি। বাবা, তোর
তোকে কিভাবে বুঝাবো? একা লাইফটা বড় কষ্টের। দিন শেষে পাশে থাকার জন্য একটা মানুষ বড্ড প্রয়োজন পড়ে। আমি কতদিন বেঁচে থাকবো বল? আমি মারা গেলে তুই যে একা হয়ে যাবি রে বাপ। আদিত্যের বাবার কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তে যাবে, সাথে সাথে চোখের পানি মুছে ফেলে। আদিত্য আর আদিবার বিয়ে পড়াতে লাগলো। আদিবা তাড়াতাড়ি কবুল বলে, কিন্তু আদিত্য বলতে অনেক দেরি করে। আদিত্যের আব্বু ধমক দিতে আদিত্য অনেকক্ষণ পর কবুল বলে। দুজনের বিয়ে পড়িয়ে মোনাজাত ধরলো। মোনাজাত শেষ করে কাজী সাহেব আর হুজুরকে টাকা দিয়ে এগিয়ে দিল। আদিত্য আদিবার পাশে এক মুহূর্ত না বসে নিজের রুমে চলে গেল। আদিত্যের পেছন পেছন আদিবাও চলে গেল। আদিত্য খাটে বসতেই আদিবা ঘরে ঢুকে। খবরদার, তুমি আমার রুমে ঢুকবে না। এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। তোমার মাথা ঠিক আছে? তুমি হয়তো ভুলে গেছো কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে, আর প্রতিটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর রুমে তারও হক থাকে। তাই আমার বেলায় সেরকমই। তোমার সাথে যেহেতু বিয়ে হয়েছে, তার মানে এই রুম তোমার একার না, এইটা আমার রুম। তাই তুমি চাইলেই আমাকে বের করে দিতে পারো না। আদিত্য রাগে খাটের চাদর টান দিয়ে রাগী লুক নিয়ে আদিবার দিকে তাকায়। আদিবা মুচকি হাসি দিয়ে আদিত্যের পাশে এসে বসে। আদিত্য উঠে চলে যেতে লাগলো। আদিবা আদিত্যের হাত ধরে টান দিয়ে খাটের উপর শুয়ে দেয়। আদিত্যের উপরে যেই শুতে যাবে, সাথে সাথে আদিত্য ধাক্কা দিয়ে খাটের উপর থেকে ফেলে দেয়। আদিবা খাট থেকে সোজা ফ্লোরে পড়ে যায়। আদিবা মাথাটা সোজা ফ্লোরে পড়ে মাথা ফেটে রক্ত বের হয়। আদিত্য ওইদিকে খেয়াল না করে খাট থেকে উঠে রাগী লুক নিয়ে কিছু বলতে যাবে। আদিবার এই অবস্থা দেখে তাড়াতাড়ি আদিবার মাথা কোলে নিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই চোখ খোলো। এই মেয়ে প্লিজ কথা বলো। এই মেয়ে চোখ খোলো না, প্লিজ চোখ খোলো। আমার খুব ভয় লাগছে, প্লিজ চোখ খোলো। আদিত্য আদিবাকে ডাক দিতে লাগলো। এক পর্যায়ে আদিত্য কান্না করতে লাগলো। আদিত্য আদিবাকে কোলে নিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সবাই আদিত্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে আদিবার? মাথা থেকে রক্ত পড়ছে কেন? আব্বু, এত কথা বলার সময় নেই। প্লিজ আব্বু, গাড়ি বের করতে বলো। ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আদিবার 3 ভাই আদিবাকে ধরে গাড়িতে তুলে নেয়। তারপর আদিবাকে আদিত্যের কোলে শুয়ে দিয়ে গাড়ি ড্রাইভিং করতে লাগলো। আদিত্যের বাবা আদিত্যকে বলে, আদিত্য, ওর মাথার রক্ত পড়া বন্ধ করতে হবে। এখনই কিছু একটা দিয়ে মাথা বাঁধার চেষ্টা কর। আদিত্য সাথে সাথে ওর রুমাল বের করে। রুমালের দিকে তাকিয়ে আদিত্য কিছু না ভেবে ওর মাথায় বেঁধে দেয়। তারপর বলতে লাগলো, আদিবা চোখ খোলো। আমি বুঝতে পারি নাই তুমি এভাবে পড়ে যাবে। আদিবা প্লিজ চোখ খোলো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ভাইয়া তাড়াতাড়ি গাড়ি চালান। উফ ভাইয়া, গাড়ি থামান তো। আদিত্য ধমকে সুরে গাড়ি থামাতে বলে। আদিবার ভাই গাড়ি থামিয়ে দেয়। আদিত্য আদিবার কাছে পাঠিয়ে আদিবার কাছে পাঠিয়ে দিয়ে নিজে ড্রাইভিং করতে লাগলো। আদিত্য পাগলের মতো জোরে জোরে ড্রাইভিং করতে লাগলো। আদিত্যের বাবা আদিবার বড় ভাই সাবধান চালাতে বলল। আদিত্য কারো কথা শুনে না, নিজের মতো করে চালিয়ে যেতে লাগলো। আদিবাকে হসপিটালে নিয়ে গিয়ে আদিত্য সব ডাক্তারকে এক ডাকে হাজির করে। সবাই আদিবাকে নিয়ে ক্যাবিনে যায়। আদিত্য আর সবাই কেবিনের বাইরে হাঁটাহাঁটি করতে লাগলো। আদিত্যের কান্না দেখে আদিত্যের বাবা অবাক হয়ে কান্না করা দেখছে। আদিবার ভাইয়া বলল, আদিত্য, কান্না থামাও। এত কান্না করে কি হবে? আর আদিবার এই অবস্থা কি করে হলো? ভাইয়া, আমি সত্যি বুঝতে পারি নাই আদিবা এইভাবে পড়ে যাবে। আমি সত্যি বুঝতে পারি নাই ও এতটা ব্যথা পাবে। আমি রাগের বশে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে এমন হয়েছে। আদিবার ভাইয়ের রাগ উঠে গেল। রাগী লুক নিয়ে বলল, এত ন্যাকা কান্না করতে হবে না। আমার বোনকে তো ব্যথা দিয়ে এখন কান্না করছো? এই চুপ, একদম চুপ, কান্না করবে না। তুমি যদি আমার বোনের জামাই না হতে না, তোমাকে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। আদিবার ভাই আদিত্যকে মারতে গিয়েও মারলো না। আদিত্যের কলার ধরে বলল, শুধুমাত্র আমার বোনের জন্য তোমাকে এত সহ্য করছি। এই নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমার বোন তোমাকে ভালোবাসে, এইটাই তোমার ভাগ্য ভালো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমার 2 বোনের জীবনে কেন তুমি আসলে? তোমার জন্য তো এক বোনকে হারিয়ে ফেলেছি, আর এই বোনটাকেও হারাতে হবে মনে হচ্ছে। আমার কলিজার টুকরার কিছু হলে আমি তোমাকে বাঁচতে দেব না। আদিত্যের গলা চেপে ধরতে আদিবার 2 ভাই আদিত্যের আব্বু আদিবার বড় ভাইকে টান দেয়, সরিয়ে দেয়। আদিত্য কাশতে লাগলো। আদিত্য আদিবার বড় ভাইকে কিছু বলল না। আদিত্য নিজের উপরে রাগ হচ্ছে। আদিত্য ভাবতে লাগলো, আসলেই তো আমার জন্য রাইসাকে মরতে হলো।
আজ আমার জন্য ওর ছোট বোনেরও এই অবস্থা। উফ, আমি কি করব? আমি আদিবাকে তো নিজের সাথে জড়াতে চাই না। আদিবা আমার লাইফে জোর করে আসলো। আল্লাহ, আমি এখন কি করব? আমার কিছু ভালো লাগছে না। রাইসা, আমার বড্ড অসহায় লাগছে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আজ তুমি না গেলে হয়তো আজ এত কিছু হতো না। আদিত্য কান্না করতে করতে ওখানে হাঁটু করে বসে পড়ে। আদিত্যের বাবা আদিত্যকে তুলতে আদিত্যর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর ওর বাবা ওকে সান্ত্বনা দিতে লাগলো। আদিবার কেবিন থেকে ডাক্তার বের হলে আদিবার ভাই আদিত্যের আব্বু কেবিনে যায়। আদিত্য বাহিরে বেঞ্চিতে বসে আছে। ওর সাহস নেই আদিবার সামনে যাওয়ার। নিজের কাছে নিজেকে বড্ড অপরাধী লাগছে। আদিত্যের বাবা আদিবার পাশে দাঁড়িয়ে বলে, মামনি, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল। কি হলো মামনি, তুমি আমাকে আঙ্কেল বলছো? তুমি না আমাকে আব্বু বলে ডাকো? আমি বুঝে গেছি আঙ্কেল, আপনাকে আব্বু বলার মতো অবস্থায় আমি থাকবো না। আমাকে আপনার ছেলে কোনোদিনও মেনে নেবে না। ওই আপুকে অনেক ভালোবাসে, কোনোদিন আমাকে মেনে নেবে না। আমার এমন পাগলামি করা ঠিক হয় নাই। আদিত্যকে এইভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয় নাই। ভাইয়া, আমি বাসায় যেতে চাই। মামনি, তুমি আমার ছেলের বউ। আর শোনো, আদিত্য তোমাকে ভালোবাসবে। আমি আজ অনেক বছর পর আদিত্যকে কারোর জন্য কান্না করতে দেখলাম। আদিত্য ওর মা মারা যাওয়ার সময় ও যতটা কান্না করে নাই, ততটা তোমাকে এই অবস্থায় দেখে আমার মনে হয় আদিত্য না চাইতে তোমাকে ওই ভালোবাসবে। মানে ও আমার জন্য কান্না করছিল? হ্যাঁ, ও এখনো বেঞ্চিতে বসে কাঁদছে। প্লিজ, তুমি আমার ছেলেকে এভাবে একা করে চলে যেও না। আঙ্কেল, আমি কোথাও যাব না। আমি আরেকবার চেষ্টা করতে চাই, দেখি আদিত্যকে আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করতে পারি কিনা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নেই। তুমি আমাদের জন্য কত কিছু সহ্য করছো। আমাকে ক্ষমা করে দিও মামনি। আদিত্যের বাবা কান্না করে দিল এক প্রকার। আদিবা উঠে আসতে গেলে মাথায় ব্যথা শুরু হয়। আদিত্যের আব্বু সাথে সাথে আদিবার কাছে গিয়ে শুইয়ে দেয়। প্লিজ আপু, কান্না করবেন না। আমাকে ধন্যবাদ দিবেন কেন? আমি তো আপনার মেয়ে, তাই না? মেয়েকে কেউ ধন্যবাদ দেয়? আদিত্যের বাবা আদিবার কপালে চুমু দিয়ে দেয়। আদিত্যের আব্বু আর আদিবার বড় ভাই কিছুক্ষণ কথা বলে চারজনই বেরিয়ে আসে। আদিত্যকে দেখে আদিবার ভাই বলে, আদিত্য, যাও আদিবার সাথে দেখা করে আসো। না ভাইয়া, আপনি আপনার বোনকে নিয়ে যান। আমার কাছে থাকলে ওর অনেক বড় ক্ষতি হবে। তাই আমি চাই না ও আমাদের সাথে থাক। ভাইয়া, আমার জন্য রাইসাকে মরতে হয়েছে, আবার আদিবারও কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তোর জন্য কি ক্ষতি হয়েছে? হ্যাঁ শোন, তুই চাইলে আদিবাকে ভালো রাখতে পারিস। তুই আদিবাকে ভালোবাসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখ আদিত্য, অতীত মনে রেখে নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তুই এমনভাবে থাকলে রাইসাও কষ্ট পাচ্ছে। তাই তুই আদিবাকে নতুন করে জীবন শুরু কর। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। মানে এত রাতে তোর আবার কি কাজ? দরকার আছে মানে আছে, কী কাজ আছে সেটা তোমাকে জানতে হবে না। আদিত্য কথাগুলো বলে কেবিনে হসপিটাল থেকে বের হয়ে গেল। আদিত্য রাস্তা দিয়ে হেঁটে ওই ব্রিজের কাছে চলে গেল। ব্রিজের পাড়ে দাঁড়িয়ে আবারও আকাশের পানে তাকিয়ে থাকলো। রাত 3টায় আদিত্য বাসার দিকে যেতে রওনা দেয়। আদিত্য বেশ কিছু দূর যেতেই একটা মেয়ের কান্নার শব্দ কানে ভেসে আসে। আদিত্য পেছনে ঘুরে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে জোর করে মুখ চেপে রাস্তার নিচের দিকে নিয়ে যাচ্ছে। আদিত্য দৌড়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ওই কে তেরা? ওই মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। মেয়েটাকে নিচে নামাতে যাবে, সাথে সাথে আদিত্য একটা ছেলের কলার ধরে টান দিয়ে মারতে লাগলো। আর ওর সাথে আরো ছেলেগুলো মেয়েটাকে রেখে আদিত্যকে মারতে লাগলো। আদিত্য কিছুক্ষণ মার খেয়ে রাস্তার উপরে পড়ে গেল। ছেলেগুলো মেয়েটাকে নিয়ে চলে যেতে নিবে, সাথে সাথে আদিত্য ছেলে দুটোর পা ধরে টান দিয়ে ফেলে দেয়। তারপর রাগে এক হাত মুঠো করে নেয়, একটাকে ঘুষি মারতে একদম হাড়গোড় ভেঙে যায়। আরেকটার ঘাড় ধরে মটকে দেয়, আর দুজন ভয়ে দৌড়ে পালাতে যাবে। সাথে সাথে আদিত্য দুটোর মাথায় ঢিল মারতেই দুজন রাস্তার উপচে পড়ে। আদিত্য ওই দুইটাকে ধরে বেশ কয়েকটা মার দিয়ে বলে, আজকের মতো তোদের মাফ করে দিলাম, আর কোনোদিন যদি তোদের আমি এই এলাকাতে দেখি তাহলে তোদের সবাইকে এমন হাল করব, মেয়েটির দিকে তাকাতেও থরথর করে কাঁপবে। আর এই দুইটাকে নিয়ে হসপিটালে ভর্তি করগা যা, না হলে দুইটা ওপরে চলে যাবে।
আদিত্যের কথা শুনে দুজন ওই দুইটাকে ধরে দৌড়ে পালিয়ে গেল। আদিত্য পেছনে তাকাতেই মেয়েটাকে দেখে আবারও চোখ ঘুরিয়ে নিল। আদিত্য তাড়াতাড়ি করে ওর পাঞ্জাবিটা খুলে মেয়েটাকে পেছনের দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটা পাঞ্জাবিটা পরে নিল। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। কান্না করো না, ওরা আসবে না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নেন। মেয়েটা পাঞ্জাবি পরে নিল। মেয়েটা কান্না করছে। আদিত্য পেছনে ঘুরেই বলল, আপনার বাসা কই, আর এত রাতে আপনি বাইরে কেন? মেয়েটা কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আদিত্য রেগে গিয়ে ধমকে বলল, আরে কথা বলে না কেন? আপনার বাসা কই? আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। বাসা কই? মেয়েটা বাসার ঠিকানা দিলে আদিত্য বলে, ও আচ্ছা, চিন্তা করবেন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো, আপনি আমার পেছন পেছন আসেন। সুমাইয়া আদিত্যর পেছন পেছন হাঁটতে লাগলো। আদিত্য সুমাইয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলো। ওর বাসার সামনে চলে আসে। সুমাইয়ার আদিত্যের কথাবার্তা যত শুনছিল তত মুগ্ধ হচ্ছিল। আদিত্যের চেহারা এখনো ভালো করে দেখেনি। সুমাইয়াদের বাসার সামনে গিয়ে আদিত্য সুমাইয়ার দিকে তাকাতে সুমাইয়া মুগ্ধ হয়ে যায়। সুমাইয়ার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আদিত্য সুমাইয়ার দিকে হাত নাড়িয়ে বলে, এই যে আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি এখন ভিতরে যান। আর হ্যাঁ, আর যেন একা বাইরে বের না হন। বের হলে আপনার ভাইয়াকে বা আপনার ফ্যামিলির কাউকে নিয়ে বের হইন। ওকে, আজ তাহলে আমি আসছি। সুমাইয়া আদিত্যের কথাতে মাথা নাড়ালো। আদিত্য ওকে রেখে চলে যেতে নিলে সুমাইয়া পেছন থেকে বলে, আমার বাসায় আসলেন যখন ভেতরে আসেন, এক কাপ চা খেয়ে যান, আর আমার ফ্যামিলির সাথে পরিচয় হয়ে নিন। অন্য একদিন আসবো, আপনি ভিতরে যান, আমাকে বাসায় যেতে হবে। আদিত্য আর কোনো কথা না বাড়িয়ে হাঁটা দিল। আদিত্য বাসায় যেতে যেতে ভোর 4টা বেজে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতে লাগলো। কেউ দরজা খুলছে না দেখে আদিত্য ওর রুমের পেছনে গিয়ে বারান্দার পাশে পাইপ বেয়ে বারান্দায় উঠে গেল। বারান্দায় উঠে রুমে ঢুকে দেখে সারা রুম অন্ধকার। আদিত্য ফোন খুঁজতে গেলে মনে পড়ে যায় পাঞ্জাবির পকেটে ওয়ালেট ফোন ছিল। আদিত্য মাথায় হাত দিয়ে চুল ছিঁড়তে লাগলো। ধ্যাত, ভালোই লাগে না, ওই মেয়েটার কাছে সব রেখে এসেছি, ধুর ছাই, ভালোই লাগে না। আদিত্য উপায় না পেয়ে আস্তে আস্তে সাবধানে গিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। তারপর আস্তে আস্তে দেয়ালের কাছে গিয়ে লাইট জ্বালিয়ে পেছনে ঘুরে খাটের উপরে আদিবা ঘুমিয়ে আছে। আদিবা শাড়ি পরে আছে। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। হাঁটুর উপরে শাড়িটা উঠে গেছে। আদিত্য আস্তে আস্তে এগিয়ে যায়, চাদরটা ওর উপরে দিয়ে ঢেকে দিল। আদিবার চোখ খুলে ফেলে। আদিবা বলে, চুপ, ফালতু কথা বলবে না, আমি কারো কোনো সুযোগ নিচ্ছি না, তোমাকে কাঁথাটা দিয়ে দিলাম, এইটাই। ধুর, ঘুমাতো। আর তুমি বাসায় কি করছো? হ্যাঁ হ্যাঁ, বুঝি, আমার কাছে আসছিলে, ধরা পড়ে গেছো, এখন এসব মিথ্যা বাহানা দিচ্ছ। যাও যাও, ফ্রেশ হয়ে আসো। সারাদিন তো কিছু খাও নাই, আমি খাবার গরম করে নিয়ে আসছি। লাগবে না, আমি নিজেই একা করতে পারি, তুমি ঘুমাও, আমি আমার কাজ করে নিতে পারবো। আদিবা খাট থেকে উঠে দাঁড়াতে যাবে, সাথে সাথে পড়ে যেতে নিলে আদিত্য ধরে ফেলে। আদিত্য হিরোর মতো ধরে আছে। আদিবা এক নজরে আদিত্যের চোখের দিকে তাকিয়ে আছে। আদিত্য ভেঙচি দেয়। আদিবা ভেবাচাকা খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। আদিবা রেগে বলে, আমাকে ভেঙচি দিলে কেন? তো কি করব, দাঁড়াতে পারে না, আবার এসেছে আমার গরম করে দিতে। এই মেয়ে এত বউ ভাব করবে না তো। যাও তো, আমি আমার কাজ করে নিতে পারি, তুমি চুপচাপ শুয়ে থাকো। আর তুমি খেয়েছো তো নাকি? খাইছি, মাথায় অনেক ব্যথা করছে, সাথে কোমরেও অনেক ব্যথা করছে। একটা কাজ করে দিবে? কি কাজ? খাবার গরম করে খেয়ে আমাকে একটু মলম দিয়ে মালিশ করে দিবে, অনেক ব্যথা করছে। আমি বুয়াকে ডাক দিয়ে পাঠিয়ে দিয়েছি। তোমার কি মাথায় সমস্যা নাকি? এত রাতে সবাই ঘুমিয়ে গেছে, এত রাতে তাদের ডাক দেওয়া কি উচিত হবে? ওকে, থাকো, আমি আসি। এই ওয়েট, তুমি বাসায় ঢুকলে কিভাবে? দরজা তো ভিতর থেকে বন্ধ। আর তোমার শরীরের খালি স্যান্ডো গেঞ্জি আছে, পাঞ্জাবি কই রাখছো? রুমে কোথাও তো দেখছি না। তোমাকে জানতে হবে না, শুয়ে থাকো, আমি আসি। না, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি ভূত নাকি? আমি কাউকে কোনো কিছুতেই উত্তর দিতে বাধ্য না। আদিত্য আলমারি থেকে টি শার্ট আর হাফ প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে আদিবাকে বলে, এই মেয়ে, একটা কথা বলবো, শুনবে? কি বলবে বলো? তোমার ফোনটা দিবে। আদিবা আদিত্যের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কি? আমার ফোন দিয়ে কি করবে? দেখো, আমি প্রেম টেম করি না, তাই আমাকে সন্দেহ করলে ভুল করবে। আর শোনো, আমার ফোনে সবকিছু পাসওয়ার্ড দেবো, বাট তোমাকে আমার পাসওয়ার্ড দিতে হবে। আরে ধ্যাত, আমি ওইসবের জন্য যাচ্ছি না। তুমি প্রেম করো বা না করো, ওইটাতে আমার কিছু যায় আসে না। তোমার ফোনটা জাস্ট লাগবে আমার নাম্বারে কল দেব।
ও আচ্ছা। আদিবা ওর ফোনটার লক খুলে দেয়, দেখে ওয়েলপেপারে আদিত্যের পিক দেওয়া। আদিত্য ভ্রু কুচকে তাকাতে আদিবা ঘুমানোর ভান করতে লাগলো। আদিত্য ফোনটা নিয়ে কল দিল। কয়েকবার রিং হতেই সুমাইয়া রিসিভ করতে সাথে সাথে বলল, আপু, আমার পাঞ্জাবির সাথে আপনার কাছে আমার ওয়ালেট, ফোন সব চলে গেছে। আমার ফোনটা আর ওয়ালেটটা একটু দিতে পারবেন? এত রাতে কিভাবে যাব? আর ভাইয়া আব্বু সবাই আমার উপর রেগে আছে। কিভাবে বের হব আমি? আপনি চাইলে আসতে পারেন। আরে এখন না, আপনি আমাকে গতকাল দিতে পারেন। আচ্ছা, আমি কলেজ থেকে আসার সময় আপনাকে দিয়ে দেব নে। আপনি বড় বটগাছ আছে না? কোন বটগাছ? কলেজের পাশে যেটা আছে ওইটা নাকি? হ্যাঁ, আপনি চেনেন? হ্যাঁ তো, ওই কলেজে তো আমি পড়ি। বাহ, তাহলে তো ভালোই হলো। ওকে, সকালে তাহলে দেখা হবে। আদিত্য ওর সাথে কথা বলে আদিবাকে ফোনটা দিয়ে দিল। আদিবা কিছু বলার আগে আদিত্য বলল, ধন্যবাদ, এই নিন আপনার ফোন, থাকেন, আমার অনেক ক্ষুধা লেগেছে। ওই দাঁড়া, তুই কার সাথে কথা বলি? আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম, সকালে ওর সাথে দেখা করবো তো তাই। কি গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে হয় গার্লফ্রেন্ড, মানে ভালোবাসার প্রিয় মানুষ থাকে না জায়গা। আদিবার রাগে গজগজ করতে লাগলো। হাতের কাছে থাকা পানির বোতল নিয়ে আদিত্যের দিকে ঢিল মারলে আদিত্য পায়ে গিয়ে লাগে। আদিত্য উষ্টাকে পড়তে পড়তে দরজা ধরে ফেলে। পেছনের দিকে তাকিয়ে দেখে আদিবার মুখ রাগে লাল হয়ে গেছে। আদিত্য কেন যেন হাসি পেল। আদিত্য মিটি মিটি হেসে আবারও রাগী লুক নিয়ে বলে, ওই ওই তোমার সাহস তো কম না, আমাকে বোতল দিয়ে ঢিল দাও তো। এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? চুপ কর, তোকে যে খুন করি নাই এইটা তোর ভাগ্য ভালো। আমাকে বিয়ে করছস, এখন আমি তোর বউ। আর তুই কোন সাহসে আমার সামনে গার্লফ্রেন্ডের কথা বলস? রাত 4:45 তুই গার্লফ্রেন্ডের সাথে কথা বলস? চুপ, একদম চুপ। আমার উপর চিল্লে কথা বলবে না, বললে একদম গলা টিপে মেরে ফেলবো। কি এত বড় সাহস আমাকে মেরে ফেলবি? তুই খালি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যা, আমি তোকে দেখাবো আমি কি জিনিস। কি করবে? হ্যাঁ কি করবে? আইসে আমার মহারানী, আমার বিষয়ে নাক গলাতে, একদম নাকটা ভেঙে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, ঘুমাও। আদিত্য কথাটা বলে চলে গেল। আদিবা বসে কান্না করতে লাগলো। আদিত্য নিচে গিয়ে খাবার গরম করে খেয়ে নিল। খাবার খেতে খেতে আদিবার কথা মনে পড়ে গেল। আদিত্য তাড়াতাড়ি করে খেয়ে মুভ নিয়ে রুমে চলে গেল। আদিত্য দরজার সামনে যেতেই আদিবার কান্নার শব্দ পেল। আদিত্য রুমের ভেতর ঢুকে দেখে আদিবা উপর হয়ে শুয়ে থেকে কান্না করছে বালিশে মুখ চেপে। আদিত্য দরজাটা লাগিয়ে দিয়ে আদিবার কাছে গিয়ে কোমর থেকে কাপড়টা সরাতে যাবে, সাথে সাথে আদিবা ঘুরে উঠলে আদিত্যর হাতটা সোজা পেটে লেগে যায়। আদিত্য সাথে সাথে হাত সরিয়ে নেয়। আদিবার রাগী লোক নিয়ে বলে, খবরদার আমাকে টাচ করবি না। আমার বইয়েই গেছে, এই নাও, মুভ নিয়ে নাও। ভালোই ভালোই লাগে দিতে চাইলাম, ভালো লাগলো না তাই না? আদিত্য আদিবার হাতে মুভ দিলে আদিবার ঢিল দিয়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তোর কোনো কিছুই আমার লাগবে না, ব্যথা পেয়ে আমি মরে যাবো, তা তোর দেওয়া মুভ আমি লাগাবো না। তোর মতো কুচরিত ছেলের সাথে আমার কোনো কথা নেই। আদিত্যের অনেক হাসি পেল, বাট নিজের হাসি চেপে রেখে মুভটা হাতে নিল। তারপর আদিবার কাছে গিয়ে জোর করে আদিবাকে উপর করে শুয়ে দেয়। আদিবা ঘুরে আদিত্যকে ধাক্কা দিতে যাবে। আদিত্য আদিবার দুহাত ধরে টেনে ওকে তুলে দাঁড় করিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আদিবা থ হয়ে দাঁড়িয়ে গেল। আদিবা এক চুলও নড়তে পারছে না, মনে হয় জমে বরফ হয়ে গেছে। আদিত্য এই সুযোগে আদিবার কোমরে মুভ মালিশ করে দিতে লাগলো। আর আদিবা আদিত্যের হাতে স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য একদিক দিয়ে কিস করতে লাগলো, আরেক দিক দিয়ে মালিশ করতে লাগলো। আদিত্যের কাজ শেষ করে আদিবাকে ছেড়ে দিতে গেলে আদিবা আদিত্যের মাথায় দু হাত দিয়ে চেপে ধরে। আদিত্য জোর করে সরিয়ে দিয়ে শুয়ে দিয়ে বল, ছি ছি ছি, কি কুচরিত্র, ছেলের কিস খেতে লজ্জা করে না, আজব তো। আদিবা আদিত্যের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আদিবা কথা ঘুরিয়ে বলল, আমার তোমার কিস খেতে একদম বয়ে গেছে। আমি আমার জামাইকে কিস করেছি, আমার জামাই অনেক ভালো, শুধু খারাপ হচ্ছে ওই আদিত্য নামের ছেলেটা। ও মা, আদিত্য? আর আপনার স্বামী ভিন্ন হইল কখন? আমি আদিত্য আর আপনার স্বামী সেই, আমি একই মানুষ। তাহলে মানলে তুমি আমার স্বামী? আদিত্য আদিবার কথা শুনে আর কিছু বলল না। আদিত্য বালিশ আর কোলবালিশটা নিয়ে সোফার কাছে গেলে কোলবালিশটা নিয়ে ঘুমানো যায় না। আদিত্য বিরক্ত হয়ে আলমারি থেকে চাদর আনতে যাবে, তখনই আদিবা বলে, কি খোঁজো? এত ভাব নিও না, আমার সাথে এসে শুয়ে পড়ো। নিচে শুইলেও আমি গিয়ে কিন্তু নিচেই শুবো। দেখো এমনিতেই আমার মাথায় যন্ত্রণা করছে।
প্লিজ আর বাড়িয়ে দিও না, মাথাটা খুব যন্ত্রণা করছে এখন। তুমি ঘুমাও, আমি নিচে শুতে পারবো। আমার তোমার সাথে ঘুমানো সম্ভব না, আমার হাত পা বেশি নাড়াচাড়া করে। সমস্যা নেই, আমি তো তোমার স্ত্রী, তাই না? আসো। আর তুমি আমাকে কিছু করলে, আমার কোমরেও হাত দিয়েছো, তাই তো ন্যাকামি করো না তো। আমি কি তোমাকে ইচ্ছে করে এইসব করেছি নাকি? তুমি ব্যথা পাচ্ছিলে তাই এমন করতে বাধ্য হয়েছি। তুমি ঘুমাতো, অনেক রাত হয়ে গেছে। তোর চাই একটা কথা বলি শোনে না, চাইছি তাই কর। আদিবা কথাটা বলেই শুয়ে পড়লো। আদিত্য চাদরটা নিচে বিছিয়ে কোলবালিশ আর একটা বালিশ মাথায় দিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এপাশ ওপাশ হতে লাগলো। আদিবা ব্যাপারটা দেখে বলে, এখনো সময় আছে, উপরে আসো, পরে কিন্তু আসতে দেবো না। আদিত্য আর দেরি না করে খাটের মধ্যে কোলবালিশটা রেখে বলে, এই পাশে যেন আসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওকে ওকে, শুয়ে তো পড়ো আগে। আর এত ভাব দেখানোর কি দরকার ছিল? নিচে শুইতে তো পারবে না, তারপরেও এত ভাব দেখালে। ঠ্যাস মেরে কথা বলে কিন্তু নিচে শুইতে যাবো। ওকে ওকে, ঘুমাও। আদিত্য একপাশে শুয়ে পড়ে। আদিবার রাগে গজগজ করতে করতে বলে, বজ্জাত বেটা, বিয়ে করা বউ থাকতে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে, ইচ্ছে করছে রাতে দিয়ে খাট থেকে ফেলে দিই। আমার কান কিন্তু খুব খোলা, তাই চুপচাপ ঘুমাও, না হলে তোমাকে লাথি দিয়ে ফেলে দেব। আদিবার রেগে কোলবালিশটা ধরে লাথি দিয়ে ফেলে দেয়। তারপর আদিত্যের হাত দিয়ে নিজেকে জড়িয়ে নেয়। আদিত্য ওর বুকে মাথা দিয়ে বলে, আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে না তোর খবর আছে, চুপ করে ঘুমা, আমাকে জড়িয়ে ধরে থাক। উঠে যাবো কিন্তু। ধুর, ঘুম আর হলো না, আজান দিচ্ছে। আদিত্য আদিবাকে ছেড়ে আলমারি থেকে পাঞ্জাবি আর প্যান্ট বোর্ড করে ওয়াশরুমে যায়। গোসল সেরে অজু করে আসে, মাথায় চুলগুলো ঠিক করে টুপি পরে নিল। আদিবা অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, জান, তোমাকে না অনেক সুন্দর লাগছে। ইস জান, একটু কাছে আসবে, একটা কিস দিতে ইচ্ছা করছে। থাপ্পড় খাইতে চাইলে বলো, এখনই দিচ্ছি। থাপ্পড় না, ওদের ভালোবাসতে হয়। যাই হোক, নামাজ পড়ে মাথা নিচু করে বাসায় আসবে, কোনো মেয়ের দিকে যেন তাকায়ও না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। আদিত্য কিচ্ছু বলল না। আদিত্যর দরজা খুলে চলে গেল। আদিত্য নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। তারপর বাসায় এসে দেখে আদিবা ঘুমিয়ে আছে। আদিত্য ওর ল্যাপটপ নিয়ে বসে। কলেজে যাওয়ার সময় হলে আদিবা চোখ খুলে দেখে কলেজের সময় হয়ে গেছে। আদিত্য রেডি হচ্ছে দেখে আদিবা বলে, এই, আমাদের কলেজের সময় হয়ে গেছে, আমাকে ডাক দাও না কেন? আজ কলেজে যেতে হবে না, তুমি সুস্থ হও তারপর যাইও। ও মা, আমার বর দেখি আমার কত যত্ন নেয়। বাট মাই ডিয়ার বর, আপনারা তো ভালো হওয়ার কোনো দরকার নেই। আমি আজ কলেজে যাব, আর আমি তো দেখবো আমার জামাইকে কে পটিয়েছে, তার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিলে তো আমার শান্তি হবে না। আদিত্য আদিবার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বল, তুমি এখনো সেই রাতের কথা নিয়েই পড়ে আছো? আচ্ছা, তোমার মাথায় কি সমস্যা আছে? না মানে তুমি ভালো করে জানো আমি তোমার বোনকে ভালোবাসি, সেখানে তোমার বোনের জায়গায় আমি তোমাকে দিচ্ছি না, আর সেইখানে অনামিকে দিব ভাবলে কিভাবে? আদিত্যের কথা শুনে আদিবা নিজের মাথায় হালকা থাপ্পড় দিয়ে জিহ্বায় কামড় দিয়ে বলে, মানে আমার তো খেয়াল ছিল না, আমি কি করব? ছেলে মানুষের মতো কখন পাল্টি খেয়ে নেয় কে বলতে পারে? আর রাতে তুমি কার সাথে কথা বললে? হ্যাঁ, তোমাকে বলতে বাধ্য না আমি। যাই হোক, কলেজে যেন তোমাকে দেখি না, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। আদিত্য কথাটা বলে কলেজের উদ্দেশ্যে চলে গেল। আদিত্য সুমাইয়ার সাথে দেখা করে ফোন ওয়ালেট নিয়ে কিছুক্ষণ কথা বলে আদিত্য রাকিবের সাথে দেখা করতে যায়। দোস্ত, কেমন আছিস? ভালোই। তুই ক্লাস করা বাদ দিয়ে কোথাও যাচ্ছিস নাকি? আজ ক্লাস করবো না রে, ভালো লাগছে না। আচ্ছা তুই তাহলে ক্লাস কর, আমি বাসায় যাব। ওকে, যা। রাকিব চলে গেলে আদিত্য রাকিবের চলে যাওয়ার দিকে তাকালো। আদিত্য কিছুটা অবাক হলো। রাকিবের হাঁটার ধরন কেমন চেঞ্জ হয়ে গেছে। আদিত্যের বেশ সন্দেহ হতে লাগলো। আদিত্য ক্লাসরুমের দিকে গিয়ে আবারও ক্লাসে না ঢুকে কলেজের পেছন গেট দিয়ে বের হয়ে গেল। আদিত্য একটা রিক্সা নিয়ে বেশ কিছু দূর গিয়ে রাকিবকে ফলো করলো। আদিত্য রিক্সা ভাড়াটা দিয়ে তাকে পাঠিয়ে দেয়। আদিত্য লুকিয়ে রাকিবের পেছনে গেল। আস্তে আস্তে রাকিবের পেছন পেছন গিয়ে দেখে একটা ভাঙা বাড়ির পেছন দিয়ে নেমে রাকিব হাঁটতে লাগলো। আদিত্য আস্তে আস্তে নেমে যেতে লাগে। বেশ কিছু দূর যেতে আদিত্য জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। আদিত্য আরো সামনে যেতে একটা পুরোনো বাড়ির ভেতর ঢুকতেই পেছনে ঘুরে রাকিবকে দেখতে পেলে আদিত্য গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রাকিব কিছুক্ষণ তাকিয়ে দেখে ভেতরে গেল। আদিত্য আস্তে আস্তে জানলার পাশে যেতেই কারো কণ্ঠ শুনতে পেল। আদিত্য আরো কিছুটা কাছে গেল। আদিত্য কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো।
আদিত্য ভালো করে দেখার জন্য জানলার পাশে আর একটু যেতে যাবে, সাথে সাথে কারো আসার পায়ের শব্দ পায়। আদিত্য আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। গাছের আড়ালে লুকাতে আদিত্য দেখতে পেল অনেকগুলো গার্ড সিগারেট ধরাতে ধরাতে পেছনে একটা বেঞ্চিতে বসছে। আদিত্য কথাগুলো শুনল যেন আকাশ থেকে পড়লো। আদিত্য আর এক মুহূর্ত ওখানে দেরি না করে জঙ্গল থেকে বের হলো, আস্তে আস্তে পা টিপে টিপে। জঙ্গল থেকে বের হয়ে আদিত্য দৌড়ে রাস্তায় উঠে সোজা একটা সিএনজি নিয়ে ওখান থেকে বেশ কিছু দূর নেমে আসে। গাড়িওয়ালাকে পাঠিয়ে দিয়ে আরেকটা রিক্সা নিয়ে আদিত্য বাসায় চলে আসে। আদিত্য কলিং বেল বাজাতেই বুয়া খুলে দিল। আদিত্য বাসার ভেতর ঢুকে ড্রয়িং রুমের সোফায় বসে বুয়াকে পানি আনতে দেয়। আদিত্য এক গ্লাস পানি খেয়ে রুমে চলে গেল। আর দরজা বন্ধ করে ঢুকে আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য বলে, তুমি মানে আপনি এখানে কি কি করছেন? আপনি আমার বাসা কিভাবে চিনলেন? আদিত্যর কথা শুনে আদিবা অবাক হয়ে বলে, এই এখানে কি করছে মানে? তুমি ওকে চেনো? ওই তো আমার স্বামী, বাট তুই ওকে কিভাবে চেনোস? কি তোর স্বামী মানে? সোমায়া তোমার কি হয়? আমার বেস্ট ফ্রেন্ড। বাট তোমরা একে অপরকে কিভাবে চেনো? আর সুমাইয়া তোমাকে চেনে আমি তো জানি না। এটা হতে পারে না। সুমাইয়া, তুই আদিত্যকে কিভাবে চেনোস? আর আমাকে কিছু বলোস না কেন এই ব্যাপারে? সুমাইয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়ে মানে দোস্ত, তোকে যদি এখন বলি তুই আমাকে অনেক মারবি। আরে মারবে কেন? ইয়ে মানে দোস্ত, এতক্ষণ যার কথা বলছিলাম আসলে এইটাই সে ছেলে। আদিবা সুমাইয়ার কথা শুনে হা করে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্যের দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। বাট এত গরম ভাবে কথা বলছো কেন? যা বলছি তাই করে, যাও এখান থেকে। আদিত্য আর কিচ্ছু না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। আদিবা সুমাইয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, দেখ সুমাইয়া, খবরদার আমার স্বামীর দিকে নজর দিস না। আমার ড্রেস জুতা আমার সব কিছু নিয়েছস, কিচ্ছু বলি নাই। শেষমেশ আমার জামাইয়ের দেখে তুই ফিদা হয়ে বসে আছস। খবরদার ওর দিকে ভুলেও হাত বাড়ালে খবর করে দেবো আমি ভুলে যাবো তুই আমার বেস্টু। ধুর, আমি তোর জামাইয়ের দিকে নজর দেব কেন? হ্যাঁ, ওকে দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম। এখন যখন জেনে গেছি তোর জামাই হয়, তখন ওই আমার দুলাভাই হয়। বাট দোস্ত, তোর জামাইকে একটু সাবধানে রাখিস। কখন কোন মেয়ে তোর জামাইয়ের প্রেমে পড়ে যায়। মোটামুটি তোর জামাইয়ের চরিত্র তো ভালোই দেখলাম, বাট ছেলে মানুষের মন যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। চুপ কর। আমার স্বামীকে আমি চিনি। আমার স্বামী কাউকে ভালোবাসতে পারে না। আমার স্বামীকে আমি বিশ্বাসও করি এবং অনেক ভালোবাসি। আর আমার ভালোবাসা দিয়ে ওকে সবসময় আগলিয়ে রাখবো। আদিত্য ওয়াশরুম থেকে আদিবার কথাটা শুনে ফেলে। আদিত্য কিছু না বুঝার ভান করে বলে, খাবার খেয়েছো তোমরা? আর সোমায়া আপু আমাদের বাসায় আসলে না খাইয়ে রাখছো নাকি? তুমি যাও, আমরা আসছি। ওকে তো কখন থেকেই বলছি খাবার খেতে। অনেকদিন পর আমার সাথে দেখা, তাই আর কি আমাদের গল্প করা শেষই হচ্ছে না। অনেক গল্প করার সময় পাবে। এখন চলো তিনজন খাবার খেয়ে নেই। ও আদিবা, আব্বু আসে নাই বাসায়? না, বাট আব্বু টিফিন আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা চলো। আমি হাঁটতে পারছি না, কোমরের ব্যথা একটু বেড়ে গেছে। মেডিসিন খাও নাই সকালে? আচ্ছা তোমরা এখানে থাকো, আমি বুয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দিই। আরে না না, তুমি আমাকে কোলে করে নিচে নিয়ে চলো, তিনজন একসাথে বসে খাবো। দরকার নাই, এখানেই খাও। তোর বল, যা বলছি তাই করো, তো এত কথা বলোস কেন? আদিত্য, ওর কথায় কিছু মনে করো না। ওই রেগে গেলে ওই তুই বলে ফেলি। তুমি ওকে কোলে করে নিয়ে চলো। আদিত্য আর কিছু না বলে আদিবাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আদিত্য আদিবাকে নিয়ে নিচে নেমে যায় আর অনেক কিছু ভাবতে লাগলো। আদিত্যের মাথায় কাজ করছে না। আদিত্য খাবারের টেবিলে বসিয়ে দিয়ে তিনজন খাবার খেতে লাগলো। আদিত্য খাবার খাওয়া শেষ করে আদিবার জন্য অপেক্ষা করতে লাগলো। দুজন এত কথা কই পায়? আরে বাবা, খাবার খাও, শেষ করে তো কথা বলো। এই, তুমি ক্লাস করো না কেন আজকে? ক্লাস করতে ভালো লাগে নাই, তাই। তুমি কিভাবে জানলে? আমি বলছি। কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। কই কিছু ভাবছি না। আচ্ছা একটু তাড়াতাড়ি খাও তো, আমি একটু বের হব। কোথায় যাবে? আব্বুর অফিসে যাব। ও আচ্ছা। আদিবা তাড়াতাড়ি খেয়ে নিল। তারপর আদিত্য আদিবাকে কোলে তুলে নিল। রুমে রেখে এসে আদিত্য ড্রেস চেঞ্জ করে বাইকটা নিয়ে ওর আব্বুর অফিসে চলে গেছে। আদিত্যকে দেখে আদিত্যর বাবা অবাক হয়ে বলে, আরে আদিত্য জি, আজ হঠাৎ অফিসে আসলে? আব্বু তোমার সাথে একটু কথা ছিল।
আমার সাথে কি একটু কফি খেতে পারবে? আরে কেবল খাবার খেলাম, আবার কফি খেতে যাব কেন? কি বলবে এখানে বলো? আব্বু চলো না, তোমার সাথে অনেকদিন ধরে কিছু সময় কাটাই না, চলো না আজ একটু কাটিয়ে আসি। ম্যানেজার আদিত্যের বাবাকে জোর করে আদিত্যের সাথে পাঠিয়ে দিল। আদিত্যের বাবা আর ম্যানেজার বের হলে পরে আদিত্য কেবিনে ক্যামেরা লাগিয়ে ওখান থেকে বের হলো। আদিত্য ওর বাবাকে নিয়ে বাইকে করে চলে গেল। কফি শপে গিয়ে আদিত্য 2টো কফি অর্ডার দেয়। তারপর আদিত্য ওর বাবাকে বলে, আচ্ছা আব্বু, তোমার সব থেকে বিশ্বস্ত লোক কে, মানে অফিসে? ও আচ্ছা আব্বু, ম্যানেজার তোমার ছোটবেলার বন্ধু না? আমাকে একবার বলেছিলে। আচ্ছা তার ছেলে মেয়ে কয়টা? উফ আব্বু বলো না, আমি তোমার কোম্পানির দায়িত্ব নেব, আমাকে কি সবার ব্যাপারে জেনে নেওয়া ভালো না? ওনার ছেলের নাম কি, রাকিব হোসেন নাকি? আচ্ছা এক কাজ করো আব্বু, তোমার ম্যানেজারের ঠিকানা আর ওনার নাম্বারটা দিতে পারবে? আর আমি যে তোমার থেকে এইসব নিয়েছি এগুলো যেন কাউকে বলো না, দরকার আছে। তুমি আমাকে সব কিছু দাও প্লিজ। আদিত্যের আব্বু আদিত্য যা যা চাইলো সব দিল। আদিত্য কিছুক্ষণ ওর বাবার সাথে গল্প করে, তারপর আবারও আব্বুকে অফিসে দিয়ে আসে। তারপর আদিত্য একটা হোটেলে যায়। হোটেলে গিয়ে সিসি ক্যামেরার ভিডিও দেখতে লাগলো। তারপর আদিত্য রাকিবকে একটা টেক্সট দিয়ে বলে আদিত্য দেশের বাইরে চলে যাবে। আজ রাতের ভেতরে আদিত্য বলে বাসায় চলে গেল। বাসায় গিয়ে আদিত্য রুমে বসে থেকে ল্যাপটপে কাজ করতে লাগলো। আদিত্য, বলো। সুমাইয়াদের বাসায় যাব, ওর আগামীকাল বার্থডে। যাও, আমাকে বলতে হবে না। তোমাকেও যেতে বলেছে, আমাকে না। তুমি চলে যাও, আমি পরে সময় পেলে চলে যাব। এখন বিরক্ত করো না, আমাকে আমার কাজটা করতে দাও। আদিবা আর কিছু না বলে রেডি হতে চলে গেল। আদিবা রেডি হয়ে আদিত্যের থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে আদিত্য বাসা থেকে বের হয়ে গেল। আদিত্য ম্যানেজারের নাম্বারে একটা টেক্সট পাঠিয়ে দেয়। ওর ঠিকানায় গিয়ে লুকিয়ে থাকলো। রাত 8টার দিকে ওই জায়গায় ম্যানেজার চলে আসে। সাথে সাথে আদিত্যের লোক ম্যানেজারকে পেছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। আদিত্যের ইশারায় ওদের আস্তানায় নিয়ে গেল। আদিত্য ওদের চলে যাওয়ার পর সকালে যেখানে গিয়েছিল ওই জায়গায় চলে গেল। এক এক করে ওখানকার সব গার্ডকে মেরে আসলো আর রাকিবকে উদ্ধার করলো। রাকিবের কাছে গিয়ে বাঁধন খুলে দিলে। রাকিব আদিত্যকে দেখে বলে, বস আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তোমাকে ওই কেন বেঁধে রেখেছিল? আর আমার সাথে যে থেকেছে সে আসলে কে? বস এখন থেকে সরি বস, এখান থেকে বের হয়ে নেই, তারপর আপনাকে আমি সব বলবো। আর বস আপনি আমার সাথে কথা বলছেন, আমার কি সৌভাগ্য যে আপনার কণ্ঠ শুনতে পেলাম। তুমি চলো আমার সাথে। আদিত্যের সাথে আসল রাকিব হাঁটতে লাগলো। তখনই রাকিব যেতে যেতে বলে, বস আমার বড় ভাই আর আমার আব্বু, আমার ছোট বোন অনেক বড় অন্যায় করতে যাচ্ছে। ওরা আদিত্য চৌধুরীর নাম তো শুনেছেন তাই না? ওই কোম্পানির মালিক আমার আব্বুর ছোটবেলার বন্ধু, কিন্তু আব্বু আর ভাইয়া মিলে ওদের সব কিছু নিয়ে নিতে চাচ্ছে। আমরা দু ভাই জমজ, এজন্য ওই আপনার সাথে এতদিন কাজ করছে, ওই পাওয়ার দরকার ছিল, সেইটা দিয়ে ওই আদিত্য গ্রুপ সব তথ্য নেয় আর ওদের ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। আমি ওদের এই অন্যায় কাজ ছাই দেই নাই জন্য আমাকে 1 বছর ধরে আটকিয়ে রেখেছে। কিন্তু বস আপনি জানলেন কিভাবে আমি এখানে? আপনার তো বোঝার কথা না, কারণ ওর ব্যবহার আর আমার ব্যবহার একদম এক। আমাদের কণ্ঠের সুরটাও দেখতেও একদম এক। আমার মা বাবা ও মাঝে মাঝে বুঝতে পারে না, আর আমার বড় ভাই অন্য কাউকে সহজে নকল করতে পারে। বস আপনাকে নকল করে ওই অনেক অন্যায় কাজ করেছে, যেটা আপনি বুঝতেও পারেন নাই। আমি জানি আমার কাছে ফুটেজ আছে। আমি যখন ফুটেজগুলো দেখি তখন বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমার সাথে বেমানি করছো। আমি 1 বছর তেমন ভালো করে তোমার ভাইকে খেয়াল করি নাই, বাট ওইসব দেখে আমি অবাক হয়ে যাই। আমার কাছে থেকে আমার সাথে বেমানি, আমার ড্রেস পরে আমার মতো হুবহু আমাকে নকল করে অনেকের থেকে টাকা নিয়েছে। এমনকি ও আমার বন্ধু রনির সাথে সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। বস আমার ভাইয়া আর আব্বুকে থামাতে হবে, না হলে রাহান আঙ্কেলের আর তার ছেলের বউকে নাকি আজ মেরে ফেলবে। যে করে হোক ওদের থামাতে হবে। সারা জীবন অন্যায়কারীদের
প্রতিবাদ করেছি, আর আজ নিজের বাবা মা ভাই বোন এমন অপরাধ করতে শুরু করেছে। ওরা কত অসহায় মানুষদের মেরে ফেলেছে আমার চোখের সামনে। এমনকি রাহান আঙ্কেলের স্ত্রী আব্বু আসল রূপ দেখে ফেলার জন্য তাকে কোথায় যেন লুকিয়ে রেখেছে, বাট সবাই জানে সেই মারা গেছে। আমি ওনাকে অনেক খুঁজেছি বাট পাইনি। বস, আপনার সাহায্য দরকার আমার। বস, এত অসহায় মানুষদের সাথে এই অন্যায় হওয়া দেখার থেকে মরে যাওয়া ভালো। আমার ঘৃণা হয় আমার ভাই বোন বাবা হিসেবে পরিচয় দিতে। আদিত্য লোকদের সবাইকে ধরে এই রুমে নিয়ে চলে যেতে বল। সবাই চলে গেলে রাকিব রেগে বলে, ওই আদিত্য চৌধুরী, তুই কি ভাবছস আমি তোকে চিনি নাই? আমার ভাই বোকা জন্য তোকে এত বছর চেনে নাই, বেশি সত্য তাই। বাট দেখ, তোর সাথে এত বছর ধরে সবাই তোর সাথে থেকেও তোর পরিচয় বের করতে পারলো না। আমি দেখ 1 বছরের ভিতরে তোকে আমি বের করে ফেললাম। শুন, তুই আমাদের ধরছস ভালোই হয়েছে। এখন আমাদের নামে তোর সকল সম্পদ কোম্পানি আমার নামে লিখে দিতে বাধ্য হবে, কারণ তোর স্ত্রী আর তোর আব্বু আমার কাছে বন্দি। বিশ্বাস না হলে এখনই তোর বউ আর তোর আব্বুকে কল দে। ভালোই কোম্পানির পার্টনার শেয়ার চাইলাম, তোর আব্বু তো দিল না। এখন তোদের সব সম্পদ আমার নামে লিখে দে। আদিত্যের সাথে সাথে ওর আব্বুকে কল দেয় আর ফোন বন্ধ পায়। সুমাইয়ার নাম্বারটাও কল দিল। সুমাইয়া ফোনটা ধরে বলে, মিস্টার আদিত্য, আমার আব্বু ভাইকে ছেড়ে দেন, না হলে আপনার স্ত্রী আর আপনার আব্বুকে বাঁচাতে পারবেন না। সোমায়া, এসব কি বলছো? তুমি তাহলে রাকিবের বোন? হ্যাঁ, এখনই আমার আব্বু ভাইকে ছেড়ে দিয়ে আমার দেওয়ার ঠিকানায় চলে আসেন। আদিত্য আর কিছু বলতে যাবে, সাথে সাথে সুমাইয়া কল কেটে দিল। পেছন থেকে রাকিব হাসতে লাগলো। আদিত্য ওর গলা চেপে ধরে বলে, একদম হাসবি না। তুই যদি বাঁচা চাস, আমার আব্বু আমার স্ত্রীকে ছেড়ে দে, না হলে আমি তোর বংশ নির্বংশ করে দেব। আরে রাখ তোর এসব হুমকি, আমার দেখার সময় নেই। যদি তোর আব্বু আর বউকে বাঁচাতে চাস তো আমাদের ছেড়ে দে, আর না হলে ভুলে যা তোর ফ্যামিলির মানুষকে। শুন, নিজের ভাইকে যেখানে আটকিয়ে রাখতে পারি, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য যেখানে তোর ফ্যামিলিকে মারতে 1 মিনিটও লাগবে না আমার। প্লিজ প্লিজ, আমার ফ্যামিলি কাউকে কিছু করিস না। তুই বল কোথায় রেখেছিস, আমি তোকে সব কিছু লিখে দেব। আমার আব্বু আর আমার স্ত্রীকে ছেড়ে দে প্লিজ। আমাকে আব্বুকে ছেড়ে দে আগে। আদিত্য পকেট থেকে একটা সুইচ চেপে দেয়। ওদের দুজনের বাঁধন খুলে দিল। সাথে সাথে আদিত্যের প্ল্যান অনুযায়ী রাকিব আদিত্যকে বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। আদিত্য জ্ঞান ফিরতে দেখতে পায় আদিত্যকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে আর চারদিকে আগুন জ্বলছে। গোলা দাগের ভেতরে আদিবা চিৎকার করে বলছে, সুমাইয়া, আমার স্বামীকে ছেড়ে দে। তুই যা চাস আমরা সবকিছু দিব। প্লিজ আমার স্বামীকে ছেড়ে দে। ওকে, তাহলে এই কাগজে তোর শ্বশুরকে আর তোর জামাইকে সাইন করে দিতে বল। বিশ্বাসঘাতক, আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোদের সব লিখে দিব। প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। চুপ বুড়ো, আগে তুই সাইন কর, তারপর তোর ছেলের জ্ঞান ফিরলে তোর ছেলেকে দিয়ে সাইন করিয়ে নিব। তারপর তোদের 3 জনকে একসাথে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। রাকিব আদিত্যের আব্বু থেকে জোর করে সাইনগুলো করিয়ে নিল। তারপর রাকিব আদিত্যের কাছে গেল। আদিত্যের মুখে পানি দিয়ে ইলেকট্রিক শক দিতে আদিত্য চোখ খুলে ফেলে। রাকিব আদিত্যের চুলের মুঠি ধরে বলে, ও ওয়েট, আগে আচ্ছা দোস্ত, এইটা সাইন করে নে। ও ওয়েট, আগে তোকে তোর বউ আর তোর আব্বুকে নিয়ে আসছি। আব্বু সুমাইয়া ওদের নিয়ে আসো। আদিবা আর আদিত্যের আব্বুকে নিয়ে এসে আদিত্যের সাথে বসিয়ে দিল। আদিত্য চুপচাপ শুধু দেখছে। আদিত্য বলল, সব জায়গায় সাইন করব, আগে তুই বল তো, তুই আমাকে চেনলি কিভাবে? গুড প্রশ্ন করছিস। শোন, আজ সকালে আমি জানতে পারছি তুই আদিত্য, কারণ গতকাল তোর হাত কেটে গিয়েছিল। আমি সকালে তোর হাত দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তোর কাটা জায়গা দেখে এমনিতে তোকে আমি সন্দেহ করেছিলাম, কারণ আমার বোনকে তুই বাঁচিয়েছিস। আমি জানতাম আমার বস ওকে বাঁচাবে, কারণ সেই প্রতিটা রাতে বাইরে থাকে। বাট সেইটা যে তুই, তা জানতাম না। আমি আমার বোনের থেকে বর্ণনা নিয়ে হসপিটালে যাই, গিয়ে দেখি একদম তোর মতো করে মারছে। তাই আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে তোর মতো সরল সোজা একটা ছেলে কেমনে হলো তুই আমাদের বস, এইটা বিশ্বাস করতে পারছিলাম না। সকালে দেখে বিশ্বাস হয়ে গেছে, কিন্তু তুই আমাদের কিভাবে বুঝলি আমরা এত সেইভাবে চললাম? আমাকে তুই ভুলে গেছিস? আমাকে এত সহজেই
ধরে ফেলেছিস দেখে যে তুই আমাকে মেরে ফেলবি? এই স্বপ্ন নিয়ে তুই মরার আগে কিছু দেখে নে। আমার পকেটে একটা পেন ড্রাইভ আছে, চালু করে দেখে নে। আদিত্যের পকেট থেকে প্যান ড্রাইভটা বের করে ল্যাপটপ ভিডিও চালু করতে অবাক হয়ে যায়। তখন আদিত্য বলে, বাহ, তুই আসলে একটা জিনিয়াস। এত প্রমাণ তোর কাছে? যাই হোক, তোদের একটা সারপ্রাইজ দেই। রাকিব হাতে তালি দিতে কয়েকটা লোক আদিত্যের মাকে টেনে নিয়ে আসে। আদিত্যের মাকে দেখে আদিত্যের বাবা বলে, সালমা, তুমি বেঁচে আছো? আদিত্যের আব্বুকে ধরে আদিত্যের আব্বুর পাশে বসিয়ে বাঁধে। রাফি কাগজটা কাছে নিয়ে বলল, আদিত্য, এখন তুই সাইন করে দে, না হলে তোর চোখের সামনে তোর আব্বু আম্মু তোর বউয়ের শরীরে টর্চার করব। আমি কিছুই করব না, তুই যা ইচ্ছা কর। ওকে। আমি যদি ছুটি তাহলে তোকে খুন করে ফেলবো। তোদের এখনো একটা সুযোগ দিচ্ছি, এখনই সবাইকে ছেড়ে দে। যদি না দেস তাহলে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কি করবি কর। আদিত্য জোরে জোরে কয়েকটা শীষ বাজাতেই গোলাগুলি শব্দ হতে লাগলো। তখনই একদল রাকিবের আব্বু আর সুমাইয়াকে ধরে ফেললো। আদিত্য রাফিকে বলল, পেছনে তাকা। রাফি সাথে সাথে ওর আব্বুর মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আমার আব্বু আমার বোনকে ছেড়ে দিতে বল আদিত্য, না হলে তোরা আব্বুকে শেষ করে দিব। আমার স্বামীকে ছেড়ে দে জানোয়ার, আমাকে মেরে ফেল। প্লিজ আমার আব্বুকে ছেড়ে দে, আমাকে মেরে ফেল। আর আদিত্য, এসব কি শুরু করেছো? এখন ওদের সবগুলোকে সাইন করে দাও। আদিত্য চোখ মারতে রনি পেছন থেকে রাফির হাতে গুলি করে দেয়। সাথে সাথে রাফির হাত থেকে পিস্তল পড়ে যায় আর পুরো রুমে ধোঁয়া দিয়ে ভরিয়ে ফেলে। আদিত্যের হাত ধরতে ওর বাবা আর মা আদিবার হাত খুলে দিয়ে ওদেরকে নিয়ে কয়েকজনকে চলে যেতে বলে। ওরা কেউ যেতে চায় না আদিত্যকে রেখে, সবাই কান্না করতে লাগলো। আদিত্য রাফিকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। রনি দল মিলে ওদের বেঁধে ইলেকট্রিক শক দিতে লাগলো। সাথে ওদের তিনজনকে অনেক মারলো, গরম পানি দিয়ে সারা শরীর পুড়িয়ে ফেলে। তারপর আদিত্য বলল, আমার ফ্যামিলিকে মারবি তোরা? ভুলে গেছস আমার সাথে একটা লোকেশন বোতাম আছে। আমি চাইলে যখন ইচ্ছে আমার লোকেশন রনি ভাইয়া বের করতে পারবে। আর সেখানে আমাকে ধরে নিয়েছে যে জীবনে কত বড় ভুল করে ফেলেছিস। নে, এবার তোরা তোদের শাস্তি উপভোগ কর। রনির লোকজন ওদেরকে ধরে নিয়ে গেল আর এদিকে সবকিছু আগের মতো গুছিয়ে ফেললো, যেন এখানে কিছুই হয়নি। আদিত্য রনি সবাই এখান থেকে চলে যায়। আদিত্যের আব্বু পুলিশকে নিয়ে এখানে আসলে দেখে কেউ নেই। আর এখানে সব ঠিকঠাক দেখে আদিত্যের আব্বুর কথা বিশ্বাস না করে তারা চলে যায়। আদিত্যের আব্বু হতাশ হয়ে বাসায় চলে যায়। আর এদিকে আদিত্য ওদেরকে কুটি কুটি করে মাগুর মাছের পুকুরে ছেড়ে দিয়ে আসে। আদিত্য ওখান থেকে বের হয়ে বাসায় চলে যায়। আদিত্যকে দেখে আদিত্যের বাবা মা আদিবা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য, তুই ঠিক আছিস বাবা? আমার আবার কি হবে আব্বু? আব্বু, আমি ঠিক আছি, আমার কিছুই হয় নাই। ওরা কে ছিল আদিত্য? আব্বু, যেখানে বিপদ থাকে সেখানে তো রনি মাফিয়ার হাজির হয়। সেখানে ওনারা আমাদের বিপদ থেকে বাঁচাতে এসেছিল। ওনারা অনেক ভালো আব্বু, আমাদের কিভাবে বাঁচালো। আদিত্য ওর বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে সবকিছু স্বাভাবিক করে ফেললো। আদিবার সাথে কথা না বলাতে আদিবার রাগ করে রুমে চলে গেল। আদিত্য ওর বাবা মার সাথে কথা বলে রুমে গিয়ে দেখে আদিবা খাটের এক কোণে বসে কান্না করছে। আদিত্য আদিবার হাতের দিকে তাকিয়ে দেখে দড়ির আঘাতে হাতটা লাল হয়ে আছে। আদিত্য ফার্স্ট এড নিয়ে আদিবার হাত ধরে সুন্দর করে মুভ লাগিয়ে দিল। আদিবা সরিয়ে দিতে গেলে আদিত্য বলে, ডিয়ার বউ, আপনি যদি বেশি নাড়াচাড়ি করেন তাহলে আগামীকাল আপনার সাথে বাসর করব না। যদি আমার সাথে বাসর করতে চান তাহলে আগামীকাল সন্ধ্যায় আমার দেওয়া ঠিকানায় চলে যাবেন। এখন দয়া করে নিচে চলেন, খাবার খেয়ে ঘুমিয়ে যাই। কি, তুমি আমার সাথে বাসর করবে? কই না তো। কেবল না বলে শুনছই যখন তখন আবার জিজ্ঞেস করো কে? আদিবা খুশি হয়ে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দুজন নামাজ পড়ে আদিত্যর ভাইয়ের বাসায় চলে যায়। সন্ধ্যায় আদিত্য টেক্সট পেয়ে চলে যায় হোটেলে। আদিবা হোটেলে গেলে কয়েকটা মেয়ে আদিত্যকে নিয়ে গিয়ে বউ সাজিয়ে আদিবাকে নিয়ে গিয়ে বউ সাজিয়ে একটা রুমে খাটের মধ্যে বসিয়ে দেয়। পুরো রুম অন্ধকার হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। আদিত্য লাইট জ্বালিয়ে দিতে আদিবার বুকের ভেতর ধুকপুক শুরু করে দেয়। আদিত্য আস্তে আস্তে ওর পাশে গিয়ে ওর ঘোমটাটা খুলে কপালে চুমু দিয়ে বলল,
মাশাআল্লাহ, আমার বউটাকে পরীর মতো সুন্দর লাগছে। আদিত্য লজ্জা পেয়ে গেল। আদিবা লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকলো। আদিত্য বলল, এত লজ্জা কিসের? কিছুক্ষণ পর তো সব লজ্জায় ভেঙে দেব। যা ফাজিল ছেলে, তা হঠাৎ করে বাসর করতে আসলে? আমার বোনকে বুঝে ভুলে গেছো? আদিত্য আদিবার কথাগুলো শুনে খাট থেকে উঠে পড়ে। আদিবা খাট থেকে উঠে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, আমি মজা করছি। তোমার বোন আমার প্রথম ভালোবাসা, তাকে ভোলা কখনো সম্ভব না, বাট তাকে ভুলে যাওয়া কখনো সম্ভব না। সে ছিল আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্ত্রী, আর তুমি আমার স্ত্রী। তোমাকে মানি বা না মানি, এটা আমি অস্বীকার করতে পারবো না। আর কতদিন বা তোমাকে দূরে সরিয়ে রাখবো? তোমাকে একদিন না একদিন মেনে নিতে হবেই। তাই আগে থেকেই মেনে নিলে তো আর ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটা অনুরোধ থাকবে, আমার বিষয়ে কোনোদিন নাক গলিও না। হয়েছে হয়েছে, বুঝেছি। এখন আমাকে আদর করে আমার আম্মু ডাক শোনার ব্যবস্থা করেন নাকি? আমি নিজে, নাকি তুমি চাচ্ছ যে আমি নিজেই তোমার উপরে ঝাঁপিয়ে পড়বো? থাক ম্যাম, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে না। ঝাঁপিয়ে পড়ার জন্য তো আমি আছি, তাই না? আদিত্য আদিবাকে কোলে তুলে খাটে শুয়ে হারিয়ে গেল সুখের সাগরে। আসসালামু আলাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার গল্পটার পাশে থাকার জন্য। আর সম্পূর্ণ গল্প কেমন লাগলো বলতে ভুলবেন না।